অধরা রান্না করে কাজ করতে করতে শুনে ওর জামাই দ্বিতীয় বিয়ের কথা বলছে। থমকে যায় অধরা। রাজশাহীর আকাশ আজ যেন একটু বেশি পরিষ্কার, বাতাসে আম্রমুকুলের গন্ধ। অধরা রান্না করে ভাত চড়িয়ে দিচ্ছে, হালকা ঘামে ভেজা কপাল। আজ গরমও খুব পড়েছে। পরনের শাড়িতে কপালের ঘাম মুছে ফেললো অধরা। মনোযোগ ডাইনিং টেবিলে, যেখানে মাহতাব কবরের কাগজ হাতে চা খাচ্ছে আর কারো সাথে ফোনে আলাপ করছে। মানুষটার যেন বুক রেপি নেই যে অধরা সব শুনতে পাচ্ছে। অবশ্য তা গত 3 বছর ধরেই নেই। আসলে ও দীর্ঘশ্বাস ফেলে। এমন সময় পাশের ঘর থেকে ভেসে এলো আবার মাহতাবের কণ্ঠস্বর। একটা শান্ত বুঝদার মেয়েই দরকার। অধরা? হ্যাঁ ভালো, কিন্তু বুঝদর না তেমন। এখনো ছেলে মানুষই আছে। এরপর খানিক চুপ থেকে যেন ওপাশের কথা শুনছে। এরপর ফের বলল, দ্বিতীয় বিয়ে খারাপ কিছু না। পরিস্থিতি সেই রকম হলে তা না করে উপায় কি? তবে এক ভুল কি বারবার করা যায়? এবার দেখে বুঝে কথা থামিয়ে দেয়। ভ্রু কুঁচকে নেয় অধরা, শক্ত করে একটি নুডলস রাখে টেবিলের, তারপর ফের রান্না করে চলে যায়। যেতে যেতে আবার শুনতে পায় মাহতাব বলছে, হ্যাঁ সেটাই, কিছু বিষয়ে সিরিয়াস হতেই হয়। তুই দেখ তাহলে, সাক্ষাতে বাকি আলাপ হবে। হঠাৎ দৃষ্টি স্থির হয়ে গেল অধরার। হাতের কন্তি থেমে গেল। চুলায় তেল, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। ডাল বাগার দিবে। কাঁচা আম দিয়ে ডাল মাহতাবের প্রিয়। নামাবার আগে দিতে হবে অনেকগুলো ধনিয়া পাতা কুচি। ডালে ফুটন্ত তেল ছেড়ে দিতেই সে চ্যাত করে শব্দ হলো। তাতে অধরার বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল যেন। কিন্তু শব্দ যেন শুধু ওই শুনতে পেল। আবার বিয়ে করবে মানুষটা, তা বেশ। আজ কেন? 3 বছর আগেই কেন নয়? এই তো এই তো এত বছর ওকে আটকে রেখে ওর শুষ্ক হৃদয়ে ভালোবাসার ফুল ফুটিয়ে তারপর ছেড়ে দেবে? এটা কি ওনার প্রতিশোধ কোনো? হবে হয়তো। অধরা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে চুপচাপ। সামনের নিরিবিলি কাঁচা পাকা রাস্তা ধরে সাইকেল আর রিকশার টুংটাং শব্দ, একটা মুরগি বিক্রেতার চিৎকার আর সারি সারি আম গাছ। ওর মনে হলো এই সব কিছু কি সুন্দর ছবির মতো। ওর এই দোতলার উপর ছোট্ট ভাড়া ফ্ল্যাট, কিন্তু চারপাশে যেন অদৃশ্য একটা খাঁচা। লোহার তৈরি নয়, তবু আরো শক্ত, নিঃশব্দে গ্রিলে খায় প্রতিদিন অধরাকে। ও ভাবে, তখনই কেন ছেড়ে দেয়নি লোকটা 3 বছর আগে? এখন কেন বলে দ্বিতীয় বিয়ের কথা? এই 3 বছর অধরা শুধু সংসার করেছে, তবে সংসার না, সেটা শাস্তি। নামকা ওয়াস্তে একটা সম্পর্ক। তাতে না আছে প্রেম, না আছে স্পর্শ, শুধু দায়িত্ব আর সমাজ রক্ষা। মানুষটা কোনো ট- ত্রুটি করে ত্রুটি করে নাই ওকে ভালো রাখতে, এটা সত্য। হাই স্কুলের অঙ্কের শিক্ষক, চাকরিটা সরকারি, পাশাপাশি প্রচুর প্রাইভেট পড়ান। টাকা পয়সার অসুখ নেই অধরার। নিম্ন মধ্যবিত্ত মেয়ের মে- নিম্ন মধ্যবিত্তের ঘরের মেয়ে হিসেবে ও রাজরানী বলা যায়। কিন্তু সবাই জিজ্ঞাসা করে, বাচ্চা কবে হবে? অধরা হেসে ফেলল একাই। কে বুঝাবে ওর দাম্পত্য জীবনে স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক বলে কিছু নেই। গত 3 বছর ধরে স্বামী ভদ্রলোক ছায়ার মতো পাশে থেকেছে, অথচ ছুঁয়ে দেখেনি ওকে। ও কি চেষ্টার কমতি করেছে? মেয়ে মেয়ে হয়ে যতটা পারা যায়, সাজসজ্জা, হালকা ভেজা শাড়ি, চুলে সুবাস, রাতে কাছে গিয়ে গা ঘেঁষে শোয়া, সব কিছু করেছে। নির্লজ্জ বেহায়ার মতো। ওনার নির্লিপ্ততা ওকে আরো পুড়িয়েছে অপমানের আগুনে। কিন্তু সবসময় কি এমন ছিল? তা নয়। বিয়ের প্রথম 6 মাস লোকটা ওর স্পর্শ পেতে বেহায়া ছিল। তখন অধরা পালিয়ে বেড়াতো। এখন মাহতাবের ছায়াও মাহতাবের ছায়ায় ও পালায় ওর থেকে। কিন্তু লোকটা যেন পাথর এখন। অধরা ভাবে এই লোক তাকে প্রেমে ফেলেছে, কিন্তু নিদারুণভাবে। হ্যাঁ, তার প্রেমে অধরা এখন আকস্মিকভাবে ডুবে আছে। কিন্তু সেই প্রেম, সেই পুরুষ, সেই ঘরের অধিকার, সবকিছুর জন্য অধরার ছোঁয়ার থেকে সরিয়ে রাখা হয়েছে। আর আজ হঠাৎ সেই লোক নাকি ঠিক করেছে সে আবার বিয়ে করবে।
অধরার ঠোঁট ফেটে হাসি আসে না, কান্নাও আসে না। শুধু বুকের ভেতরটা হু হু করে ওঠে। নিজেকে মনে হয় খাঁচার একটা পাখি, যার ডানা আছে কিন্তু উড়তে পারে না, কারণ একবার উড়ে সে ডানা ভেঙে ফেলেছে। সন্ধ্যা নেমে এসেছে, প্রচুর বাতাস চারিদিকে, সাথে গরমের হালকা। ঘরের আলো জ্বালা হয়নি আজ। অধরাদের দেওয়াল ঘড়ি জানান দিল এখন সন্ধ্যা ৭টা বাজে। অন্ধকারে বসে আছে অধরা। এখনই মাহতাব আসবে কোচিং পড়িয়ে। এসে চুপচাপ ডাইনিংয়ে বসবে। অধরা ঠান্ডা গরম মিলিয়ে এক গ্লাস জল দিলে সেটা পান করে ইতস্তত গলায় বলবে, এক কাপ রং চা হবে, মাথাটা খুব ধরেছে। এমনভাবে কথা বলবে যেন নিজের বাসা না, অন্য বাসায় চলে এসেছে। অভদ্রতা কখনোই করবে না। কখনো অধরা অসহ্য হয়ে রাগ দেখালে চুপচাপ থাকবে। কিন্তু আজ বোঝাপড়া হতেই হবে। দরজায় তক্ষুনি টুংটাং শব্দ। ঘরের সব বাতি জ্বেলে দেয় অধরা। আঁচলে মুখ মুছে নেয়। মাহতাব ঘরে প্রবেশ করে আগে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়। চেয়ার টেনে বসে সামনে রাখা পানিটা পান করে। তারপর খুব অনুরোধ মেশানো কণ্ঠে বলে, এক কাপ রং চা দেবে, মাথাটা খুব ধরেছে। চেহারা খুব কুণ্ঠিত, যেন এই সময় স্ত্রীর কাছে চায়ের আবদার খুব বড় অপরাধ। আপনি কি সত্যি আবার বিয়ে করতে চান? বিনা ভূমিকায় বলে অধরা। চেহারাটা কঠিন। সকালে কথা বলেছিলেন যে। সদরা সব সময় সোজাসাপটা কথা বলে। লোকটা নির্লিপ্ত মুখে তাকায় না পর্যন্ত। জলের গ্লাসটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে। এরপর মুখ তুলে নেয়, তাকায় সে তীব্র চাহনি। উফ! অধরা কুঁকড়ে যায় একদম। আমি যদি করি, তুমি কিছুই বলতে পারো না। ধর্মে আর সমাজে এটা বৈধ। তবে তুমি আইন আদালত করতে পারো। তোমার করার অধিকার আছে। অধরার গলায় কিছু আটকে গেল। অধিকার কিসের? কিন্তু আমার প্রশ্ন, আজ কেন এই এত বছর পর? ৩ বছর আগে যখন এই সম্পর্কটা, আপনার স্পর্শ আমাকে যখন প্রত্যাখ্যান করেছে, তখন নয় কেন? মাহতাব চুপ থাকে। অধরার কণ্ঠ এবার একটু কাঁপে। আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নেননি, আর সেদিনের পর আবার ছেড়েও দেননি। শুধু নাম দিয়ে আটকে রেখেছেন। কি নিদারুণ শাস্তি আমার! নিজেকে মনে হয় অমানুষ একটা, আর এখন বলছেন আবার বিয়ে করবেন? চাটা দাও, আমি আবার নামাজে যাব। আর স্পর্শের কথা তোমার মুখে বরং বিষের মতো লাগে। ঠান্ডা স্বরে কথাটা বলে মাহতাব, যেন বোঝায় এই আলাপ এখানেই সমাপ্ত। অতরা এবার চুপ করে থাকে। বাইরে দূর কোথাও আজানের ধ্বনি ভেসে আসে। মাথায় কাপড় টেনে দেয়। কে জানে আল্লাহ কি ওকে মাফ করে নাই? কবে শেষ হবে ওর এমন প্রায়শ্চিত্ত? হঠাৎ মাহতাব ঘোমটা টানা অতরার দিকে তাকায়। বুকে একটা চিনচিনে ব্যথা। অতীতের দরজা খুলে যায় তার মনে। ঢাকা শহরের কোনো এক ঘিঞ্জি এলাকা, যেখানে এক বাড়ির দাঁড়িয়ে অন্য বাড়ি গেছে। সরু গলিতে রিকশা, মানুষ, সিএনজির দারুণ জটলা। পানের দোকানে বেজে যাচ্ছে রেডিওতে কোনো পুরাতন বাংলা বা হিন্দি গান। রাত যখন ঘন হয়ে এসেছে, সেই এলাকার পুরনো এক বাড়াবাড়ি। গায়ের রং ফিকে হয়ে এসেছে দোতলা বাড়িটার। প্রতিটি বারান্দায় রশির উপর নানা রঙের কাপড় ঝুলছে। দোতলা ঘরের জানালার পর্দা তুলছে হালকা বাতাসে। কাঠের আগের দিনের জানালা। নিচতলার উঠোনে ছোট ছোট টব ভর্তি বিভিন্ন ফুল আর ধনেপাতার চারা। রাতের আলো আঁধারিতে তাদের পাতায় জলে জলের জলের দানা টলটল করছে। এই বাড়িতেই আজ এসেছে মাহতাব। ২৯ বছরের টকবকে যুবক, হাতের ঠিকানা। এই শহর ছেড়ে চলে যাবে। তার আগে একটা ঋণ শোধের তাড়া। কলেজ বন্ধুর আকাশ কিছু টাকা পেত ওর কাছে। যোগাযোগ নেই আজ কত বছর। সেদিন কলেজের রিইউনিয়নে ও আসেনি। সেখানে এক বন্ধুর ঠিকানা দিল। চাপা সিঁড়ি বেয়ে উঠছে মাহতাব। কেমন উৎকট গন্ধ। একটা বাতি টিম টিম করে জ্বলছে। দরজা ধাক্কা দিতেই একটা সুরেলা কণ্ঠ বলে ওঠে, কাকে চাই?
ইতস্তত করে মাহতাব তারপর বলে, আকাশ আছে, আমি ওর বন্ধু, নাম মাহতাব। খানিক বাদে দরজা খুলে যায়। আকাশ যেন ঝাঁপিয়ে পড়ে মাহতাবকে জড়িয়ে নেয়। পুরাতন বাড়ির মেন দরজা বারান্দায়। বাবা যায়, মাহতাব অবাক হয়। তক্ষুনি মাহতাবের দৃষ্টি যায় বারান্দার এক কোণে দাঁড়ানো মেয়েটার দিকে। দবদবে সাদা সালোয়ার কামিজ পরে, চুল খোলা, দাঁড়িয়ে আছে খুব সাধারণ ভঙ্গিতে, কিন্তু চোখে মুখে এমন এক গাম্ভীর্য, এমন এক শান্ত সৌন্দর্য যে মাহতাবের কিছুক্ষণ আর চোখ ফেরাতে পারে না। রাস্তার আলো মেয়েটার চোখে মুখে যেন দ্যুতি চড়াচ্ছে। এই মেয়ে, এই অধরা, কোন সাজসজ্জা ছাড়া ঘরের এক কোণে সাদা সালোয়ার কামিজ আর খোলা চুলে মেয়েটা যেন সেদিন সম্মোহন করলো মাহতাবকে। মাহতাবের মধ্যে কি এক অস্থিরতা শুরু হয় সেদিন থেকেই। আকাশ আকাশ সৌদি চলে যাচ্ছে। ঘরে বৃদ্ধ বাবা-মা আর এক বোন। ওর ইচ্ছে বোন বিয়ে দিয়ে যাবে। আকাশরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। বাবা পানের দোকান চালান। মা বাড়িতে সেলাইয়ের কাজ করেন। বোন এইচএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট ভালো। মাহতাবকেই বলল পাত্র দেখতে। মাহতাবের বেশ বেগ পেতে হয় পরিবারকে রাজি করাতে। বড় ভাই বোন মা বাবা সবাই অসন্তুষ্ট। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে কারোই পছন্দ হয় না, কিন্তু মাহতাব অনড় তার সিদ্ধান্তে। এদিকে মাহতাব সদ্য নিয়োগ পাওয়া সরকারি শিক্ষক, প্রথম পোস্টিং রাজশাহীতে। শহরটা অচেনা, তবে অজানা নয়। সবাই চাচ্ছে বিয়ে করে বউ নিয়ে যাক, সময় কম আর পাত্রের জেদ, তাই সবাই রাজি হয়ে যায়। প্রস্তাব পাঠানো হয় অধরাদের বাড়িতে। প্রথমে অধরার বাবা মা চমকে যান। হঠাৎ এমন প্রস্তাব! খোঁজ নিয়ে সব জায়গায় শুনেছেন মাহতাবের সুনাম, সরকারি চাকরি, নামডাক, ভদ্রতা, আর আকাশ তো সেই খুশি। এমন পাত্র আর হয় না। একমাত্র বোনকে একমাত্র বোনকে মেয়েকে এমন ঘরে দিলে অত্যন্ত অন্তত সংসারে কষ্ট হবে না। আকাশ ফোন করে পারলে কান্না করে দেয়। অনেক আদরের বোন ওর। বিয়েটা খুব ধুমধাম করে হয়নি, ছিমছামভাবে কয়েকজন আত্মীয়স্বজন আর পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতে। মাহতাব তার পাশে পাশে বসা কনের দিকে তাকিয়েছিল খানিকটা বিস্ময়ে। এতটা শান্ত, এতটা নিঃশব্দে একটা মানুষ কি করে এত গাম্ভীর্য নিয়ে বরের পাশে বসে থাকে? কি অপূর্ব মেয়েটা! তক্ষুনি অধরা চা নিয়ে আসে, নামিয়ে রাখে টেবিলের শব্দ করে। মাহতাব বাস্তবে ফিরে আসে, তাকায় অধরার দিকে। এখন বয়স ২২, সৌন্দর্য আরো বেড়েছে যেন। চেহারায় এখন একই রকম শান্ত ভাব আর গাম্ভীর্য খেলা করছে। মাহতাব চোখ ফিরিয়ে নেয়। রাতে দুজন শুয়ে আছে এক বিছানায়, তবুও কত দূরত্ব যেন। অধরা পাশে ফিরে মাহতাবের দিকে ফিরে শোয়। ছাদের আলো পড়েছে ভদ্রলোকের মুখে। কি ইচ্ছে করছে মুখে আদর দিতে, নিজে তার আদরে ডুবে যেতে। সব স্পর্শের চাহিদায় সুদূর কামনা না থাকে, হৃদয়ের প্রশান্তিও থাকে। কিছুদিন পর এই মানুষ অন্য নারীর সাথে বাস করবে। মনে পড়ে যায় নিজের বিয়ের প্রথম রাত। আস্তে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায় অধরা। চোখের সামনে জীবন্ত হয় নিজের বিয়ের রাত। অধরা বসে আছে ঘরের এক কোণে খাটের উপর, মাথায় ঘোমটা, হাতে চুড়ি, কিন্তু কাঁপছে হালকা মনে অনেক অভিমান। সবাই ওকে বলেছে আজ থেকে তুমি নতুন জীবন শুরু করবে, অথচ সে তো জীবন বুঝতেই শিখল না এখনো। নিজের চেয়ে এত বড় জামাই খেয়ে চায় ওর ওর ভাই ওর চেয়ে ১১ বছরের বড়। মাহতাব ধীরে করে ঢুকেন, পাঞ্জাবির বদলে সাদা একটা গেঞ্জি গায়ে চেয়ার টেনে বসে কিছুক্ষণ, তারপর সালাম দেয়। খুব শান্ত কণ্ঠে ওকে উদ্দেশ্য করে বলে, তুমি কেমন আছো? অধরা শুধু মাথা নাড়ে, চোখ তুলে তাকায় নিজের বরের দিকে। বিয়ের রাতেই স্বামীকে দেখে মনে হয়েছিল এই লোক একজন শিক্ষক, গম্ভীর, নিরস, দায়িত্ববান। পছন্দ হয়নি একদম। বুক পেটে কান্না আসে। কেন ওরা দরিদ্র হলো? কেন অধরা মানা করতে পারল না?
এরপর মাহতাব ধীরে এসে পাশে বসে। ধীরে আর গম্ভীর কণ্ঠে বলে, আমরা একে অপরকে তেমন চিনি না, কিন্তু আমি চাই সময় নিয়ে একে অপরকে জানতে। আমি জোর করব না কোনো কিছুতে। তুমি সময় মতো নাও। তুমি নিজের মতো সময় নাও। আমরা তো স্বামী আর স্ত্রী। আর তুমি জানো, এটি পৃথিবীর প্রাচীন সম্পর্ক। অধরা চমকে ওঠে। ও তো ভেবেছিল আজ রাতেই সবটা ঘটবে, কিন্তু এই পুরুষ এমন নরম স্বরে কথা বলল যে। ওকে চুপ থাকতে দেখে মাহতাব ওর কপালে হাত রাখে, তারপর ছোট্ট একটা আদর এঁকে দেয়। এখন ঘুমাও তুমি, আমি শুধু তোমাকে দেখতে চাই সারা রাত। অনুমতি আছে? অতরাত থমকে যায়, মাথা ঝাঁকিয়ে নেয় অস্বস্তিতে। এরপর কাপড় বদলে গুটিয়ে ঘুমিয়ে যায়। এবং সত্যি ফজরের সময় ঘুম ভেঙে দেখে এই লোক চেয়ারে বসে ওকেই দেখছে। সেই মুহূর্ত থেকে ওর জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হয়েছিল। যে সম্পর্কে শুরুতে প্রেম ছিল না, তবু ছিল একরাশ সম্ভাবনা। একটা দীর্ঘশ্বাস ফেলে অধরা নিজের অজান্তে সেই সম্ভাবনাটাকেও ও নিজে গলা টিপে হত্যা করেছিল। নির্মম ছিল সেই প্রচেষ্টা। চোখ দিয়ে পানি পড়ছিল। হঠাৎ পেছনে মাহতাবের গলা, ঘুমাবে এসো। তুমি পাশে না থাকলে আমার ঘুম আসে না। এই কথাটা আর বলা হলো না মাহতাবের। কখনো হয়তো বলবে। ইদানিং মাহতাব নিজেও যেন দুর্বল হয়ে যাচ্ছে। যেমন এখন কি প্রচণ্ড ইচ্ছে করছে নি জড়িয়ে নিতে নিজের বুকে। কিন্তু তখনই কারো বাজে একটা কথা, আপনার স্পর্শ বিষের মতো। বারান্দায় পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভেঙে যায় অধরার। প্রতিদিনের অভ্যাস ওর ফজরের সময় ঘুম ভেঙে ওঠা। নামাজ সেরে পাখিদের খাবার দেয়, এরপর দ্রুত রান্না করে যায়। ডাইনিংয়ে বসে মাহতাব কুরআন তেলাওয়াত করছে। অধরার রুটি সেঁকতে সেঁকতে হাতে কখন যে সেকা লেগে গেল। পানিতে হাত দিয়ে ভাবলো, জীবনটাই পুড়ে গেল। আর তো হাত। এই লোক দ্বিতীয় বিয়ে করলেও ওকে এখানেই থাকা লাগবে। বড় ভাই আর আগের মতো ভালোবাসে না, ঘৃণাই করে হয়তো। মা নেই, বাবা দেশের বাড়ি, চাচাদের ঘাড়ে। দীর্ঘশ্বাস ফেলে নাস্তার টেবিলে নামিয়ে রাখলো। মাহতাব তেলাওয়াত থামিয়ে চুপচাপ করে বসেছিল। নাস্তা দেওয়ার শব্দে অধরার দিকে তাকালো, তারপর চোখ গেল পুরা জায়গায়। কোনো শব্দ না করে উঠে বার্নাল ক্রিম নিয়ে আসলো। দেখি, হাত দাও। এ কথার শিহরণ বয়ে গেল অধরার সমস্ত কায়ায়। কি বলে লোকটা? ওর হতবিম্বল মুখের দিকে তাকিয়ে নিজেই পুরা হাত টেনে নিয়ে ক্রিম লাগিয়ে দিল। অধরা সামলে নিয়ে দৃঢ়স্বরে বলে, আপনি আমাকে ক্ষমা করেছিলেন না? তাহলে আর ভালোবাসলেন না কেন? আজ কেন আবার বিয়ে? একসাথে অনেকগুলো প্রশ্নের তীর ছুড়ে দিল মাহতাবের নির্লিপ্ত নিশ্চুপ চেহারায়। কোনো উত্তর নেই। অধরা ভেতরটা হাহাকার করে ওঠে। এই লোকটা ওকে ত্যাগ করেনি, ভালোবাসেনি, শুধু আটকে রেখেছে। অধরা আবার ঘরে ফিরে যায় দৈনন্দিন কাজে ব্যস্ত হতে। আজ ক্লাস নেই, সামনের বছর অনার্স শেষ হয়ে যাবে। মায়ের কথা মনে হয় হঠাৎ। মা নেই আজ 6 মাস। মায়ের ক্যান্সার ধরা পড়ে একদম শেষ পর্যায়ে। মাহতাব ওকে নিয়ে ঢাকায় যায় সাধ্যমতো খরচ করে। মরার আগে ওর মা মাহতাবের হাত ধরে বলেছিল, আমার মেয়েটা যে ভুল করেছে বাবা, তার ক্ষমা ক্ষমা হয় না। কিন্তু তুমি ওকে এরপরেও যে মর্যাদা দিয়ে তোমার জীবনে ঠাঁই দিয়েছ, পারলে মাফ করে দিও। মাহতাব আশ্চর্য শান্ত কণ্ঠে বলেছিলেন, আপনি চিন্তা করবেন না। অধরা আমার স্ত্রী, ওর সংসার ওর থাকবে। আমি চেষ্টা করব ওকে সুখী করতে। অধরা আড়ালে দাঁড়িয়ে সব শুনে। মাফ করার কথা এড়িয়ে যায় মাহতাব। কিন্তু সংসার ওর কিভাবে থাকবে ভদ্রলোক আবার বিয়ে করলে? আলো আর অন্ধকারের মাঝখানে মাহতাব বসে আছে। চোখের কোণে কিছু পুরনো কথা ঘুরে বেড়াচ্ছে যেন। কখনো কখনো এমন নিস্তব্ধ দিনে মনে পড়ে যায়, কত ভালোবাসাই না মেয়েটাকে বিয়ে করেছিল। আফসোস হয় খুব।
মেয়েটা বয়সে অনেকটাই ছোট ছিল, কিন্তু ওর চেহারায় এক ধরনের অদ্ভুত গাম্ভীর্য আর আভিজাত্য ছিল, আর চোখে ছিল এক অদ্ভুত সাহস যা মাহতাবকে টেনেছিল। বিয়ের পর ছোট ছোট ভালোবাসায় অধরাকে বাঁধতে কি কোথাও ফাঁক রেখে রয়ে গিয়েছিল? বিয়ের পর রাজশাহী চলে আসে দুজন। নতুন সংসার। বিয়ের পর রাজশাহীতে নতুন ফ্ল্যাটে যখন অধরা আর মাহতাব এসে উঠল, তখন শুরুর দিনগুলো একেবারে নতুন ছিল। অজানা শহর, নতুন সংসার। অধরা খুবই ভয় পেত, কিন্তু মাহতাব সেই সময় ভরসার হাত বাড়িয়ে দিয়েছিল। দুজন মিলে সংসার গুছিয়ে নিচ্ছিল। এই সংসার ওদের দুজনের হাতে গড়া, তবে অধরা কখনোই যেন খুব বেশি খুশি ছিল না। এখানে আসার পর মাহতাবের রুটিনের বাইরে সময় বের করে অধরার পাশে বসে থাকতো, গল্প করত। কখনো কখনো শোনাতো নিজের ছাত্রদের কথা, কখনো পড়ার বই থেকে কবিতা। চেষ্টা করত আগের মতো স্পর্শ করার, কিন্তু অধরা যেন ধরা দিত না, অসন্তুষ্ট থাকতো। কি চাইতো কে জানে। একবার শরতের এক দুপুরে ঘরে হালকা হালকা আলো ছায়া খেলা করছিল। অধরা তখন জানালার পাশে বসে চুল আঁচড়াচ্ছিল। মাহতাব পেছন থেকে হঠাৎ বলেছিল, তোমার চুলে যেন শরতের কাশফুল লুকিয়ে আছে। অধরা হেসেছিল খুব কিলকিল করে। সেই হাসির শব্দে মাহতাবও হেসে উঠেছিল। সেদিন মাহতাব নিজের আনাড়ি হাতে রান্না করেছিল। সেই স্মৃতি এখনো ওর এখনো বুকের গহীনে জমা আছে। আর অধরার কিন্তু সেই সেই সুখ ছিল ক্ষণিকের। ধীরে ধীরে অধরা যেন গুটিয়ে যেতে শুরু করলো। অজানা কোনো কারণে স্পর্শ থেকে দূরে সরে যেতে লাগলো। মাহতাব প্রথমে ভেবেছিল হয়তো সময়ের অভাব, মানসিক চাপ বা নারীদের কিছু দূরত্ব থাকা স্বাভাবিক। কিন্তু সময় গড়াতে সেটা রুটিন হয়ে দাঁড়িয়ে গেল। মাহতাব পুরুষ হয়ে কত অপেক্ষা করত। ৩ মাস কি যথেষ্ট নয়? এবং এক রাতে এক ভয়াবহ ঝড় নেমেছিল রাজশাহীতে। বিদ্যুৎ চলে গিয়েছিল। জানালার কাঁচ ভেঙে পড়েছিল যেন। অধরা কাঁদতে কাঁদতে জেগে বসেছিল। হঠাৎ গায়ের চাদরটা সরিয়ে ওর ওপাশে উঠে এসে বসে মাহতাব। মাহতাব অধরার চুলে হাত রাখে, কপালে চুমু খায়, তারপর আচমকা ওকে বুকে টেনে নেয়। শরীরের সংযত হারিয়ে ফেলা মাহতাব দখল করে ওর অধরা। অধরা প্রস্তুত না অপ্রস্তুত সেগুলো আর মাথায় থাকে না। প্রকৃতির তাণ্ডবের মধ্যে মাহতাবের ভেতর শুরু হয় আদিমতা। কিন্তু তারপর মাহতাব ভেবেছিল হয়তো ভোরবেলা অধরা ওকে জড়িয়ে ঘুমাবে, হয়তো সকালে খুব লজ্জা পাবে বা অভিমান করবে। কিন্তু অধরা যেন আরো নির্লিপ্ত হয়ে যায়। সে সব লক্ষ্য করে অনুশোচনায় মাহতাব থেকে দূরে সরে যাওয়া আরো। কিন্তু প্রতিটা স্পর্শহীন রাতে ওর বুকের ভেতরটা কালি হয়ে যেতে থাকে। মাহতাবের নীরব অনুশোচনা, আরো ভালো স্বামী হওয়ার প্রচেষ্টা, সব দুপায়ে ঠেলে ওর ভালোবাসার নারী অর্ধাঙ্গী একদিন এই ছেলেটার টানে পালিয়ে যায়, একদম একা ঢাকায় চলে যায়। সেখানে সময়টা এখনো স্পষ্ট মনে আছে। অধরা যেদিন ঢাকায় পালিয়ে গিয়েছিল একা একা, সেদিনটাও ছিল আগুন জ্বলা রোদের দিন। শরীরের গরম চাপিয়ে তার মনে তখনও আরো ভয়াবহ ভয়াবহ উত্তাপ। মাহতাবকে সে কখনোই ভালোবাসেনি, মন থেকে একবারও গ্রহণ করতে পারেনি। কিন্তু বাবা মাকে কিছুই বলতে পারেনি, বলার সাহসও ছিল না। অপছন্দের মানুষকে নিয়ে সংসার করা, তার উপর ছোট বয়সে অন্য শহরে এসে নতুন সংসার গোছানো সহজ ছিল না। কিন্তু সেটাও বাধ্য হয়ে কতবার চেষ্টা করেছে। ওর পড়াশোনা, ওর ভালো লাগা না, ভদ্রলোক ওকে একটা মহিলা কলেজে ভর্তি করিয়ে দেওয়াতে মন আরো বিদ্রোহী হয়েছিল। মাহতাব মানুষটা মন্দ ছিল না, কিন্তু অধরার কল্পনার মতোও ছিল না সে। একটু রোমান্টিক না। কোনো প্রশংসা ছিল না তার কণ্ঠে, ছিল শুধু নিশ্চুপ সংসারের দায়িত্ব। তবে কোনো দোষ ত্রুটি খুঁজে পায়নি অধরা। কিন্তু নির্ভুল মানুষকেও তো নিরামিষ লাগতে পারে। গল্প কবিতা বলতো বটে, কিন্তু সেসব অধরার ভালো লাগতো না। সে ভালোবাসতো চটকদার প্রেমের গল্প, সিরিয়ালের নায়ক সুলভ ভালোবাসা। আর মাহতাব যেন সাদা কালো যুগের মানুষ।
তেমনি এক অভিমানী বিকেলে মেসেঞ্জারে একটা মেসেজ আসে। অধরার প্রোফাইল ফটো দেখে অচেনা ছেলেটি প্রশংসার বন্যা বহিয়ে দেয়। প্রথমে অধরা এসব নিছক মজা মনে করে সময় কাটানোর জন্য উত্তর দেয়। ধীরে ধীরে সে অচেনা ছেলেটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ছেলেটা দেখতে সুন্দর ছিল, কথা বলতো মধুরভাবে, আর একদম সবকিছুতেই অধরার মনের মতো। দিন যেতে না যেতেই অধরার সংসারের প্রতি টান কমতে থাকে। মাহতাবের ছোট ছোট ছোঁয়াও ওর তখন বিষের মতো লাগতো। একদিন গভীর রাতে মাহতাব অধরার উপর স্বামীসুলভ অধিকার ফলায়। অধরা কিছুতেই মানিয়ে নিতে পারে না সেই স্পর্শ। মনে হয় সে নিঃশেষ হয়ে যাচ্ছে। সারা গায়ে যেন বিছুটি ডলে দিয়েছে কেউ। মাহতাব হয়তো বুঝে আর স্পর্শ করে না, কিন্তু সেই রাতের পর থেকেই পালিয়ে যাওয়া পরিকল্পনা ওর মনে দানা বাঁধে। একদিন সে সত্যিই পালিয়ে যায়। অদমনীয় ১৮ বছরের আবেগ, কল্পনার প্রেম, সবকিছুর দায় মাথায় নিয়ে। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। যে আশা নিয়ে অধরা ছেলেটার কাছে গিয়েছিল তার কিছুই সত্যি হলো না। ছেলেটা ছবির মতো দেখতে নয়, বয়সে সমান সমান। বাড়িও বাড়িও তার নয়। ছেলেটা আর খালার বাসায় থাকে। বাবা নেই। ছেলেটা নিছক সময় কাটাতে চ্যাট করতো অধরার সাথে। মজাই করতো। অধরা এত সিরিয়াস হয়ে যাবে বুঝে নাই। তবে আল্লাহ রক্ষা করেছিল অধরাকে। ছেলেটা খারাপ ছিল না। অধরার অবস্থা দেখে সে নিজেও ঘাবড়ে যায়। ছেলেটার খালা একজন ধর্মপরায়ণ পর্দাশীল নারী ছিলেন। তিনি বিষয়টি বুঝে নেন এবং পরিস্থিতি খুব খুব সুচারুভাবে সামলে নেন। তিনি অধরাকে জিজ্ঞাসা করেন, তুমি কি তোমার স্বামীকে তালাক দিয়ে এই ছেলেকে বিয়ে করতে চাও? অধরা তখন দ্বিধায় পড়ে যায়। না বলতে পারে না, হ্যাঁও বলতে পারে না। কিন্তু আর স্বামীর কাছেও ফিরতে চায় না। কি মুখ নিয়ে ফিরবে? ছেলেটাও তখন ভয় পেয়ে যায়। ছেলেটি আর বিয়েতে রাজি নয়। এমনকি বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অধরা যেন এইরকম আকাশ থেকে মাটিতে পড়ে। তখনই তার উপলব্ধি হয় ও আসলে ছেলেটিকে ভালোবাসেনি। ভালোবেসেছিল এক মিথ্যে কল্পনাকে, ছেলেটির মিথ্যেকে। কারণ ছেলেটির প্রস্থান ওকে কষ্ট দেয় না, বরং যেন হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু ফেরার পথ বন্ধ। কেউ কি আর ঠাঁই দেবে? অসহায় হয়ে অধরা সে খালার পা জড়িয়ে ধরে বলে, আমাকে আপনার বাসায় কাজে রেখে দিন। আমায় আর কোথাও যাবার জায়গা নেই। রাতে খালা তাকে পাশে শুইয়ে রাখেন। কথায় কথায় সব শোনেন। তারপর কুরআন ও হাদিসের আলোকে অধরাকে বুঝান। আর যারা বলে, হ্যাঁ, হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শালীনতা এবং আমাদের পরহেজগারদেরকে জন্য আদর্শ বানাও। সূরা আল ফুরকান আয়াত ৭৪। তিনি বলেন, অধরা এক ভয়াবহ গুনাহ করেছে। বিবাহিত হয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলা শুধু সামাজিক নয়, ইসলামিক দৃষ্টিতেও মারাত্মক অপরাধ। ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয় এটি অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা আল ইসরা আয়াত ৩২। তার কথায় অধরার হৃদয় কেঁপে ওঠে। গল্পে গল্পে খালা সমস্ত শুনে। ওর ভুলগুলো ধরিয়ে দেন। মাহতাবের গুণগুলো ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। অধরার মন ফুঁড়ে। মনে হয় ওনার সহনশীলতা, বিনয় ও রাতের পর অধরার অনিচ্ছা বুঝে অধরার জন্য স্পর্শহীন চুপচাপ থেকে যাওয়া। অধরা ঘুমিয়ে পড়ার পর সেই ভদ্রমহিলা নিজেই মাহতাবকে ফোন করেন। কী বলেন অধরা আজও জানে না। শুধু জানে মাহতাব এসেছিল, ঠিকানা খুঁজে বের করেছিল। পরিবারের সবার কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছিল অধরার জন্য। তিনি গলা উঁচু করেননি, অধরাকে ছোট করেননি। সম্মানের সাথে নিজের সাথে নিয়ে গিয়েছিল রাজশাহী। রাজশাহী ফিরে এসে মাহতাব এলাকা বদলে ফেলেন স্ত্রীর সম্মান রাখতে। কারণ এলাকায় তখনও নানা কথার ফিসফাস। হাই স্কুল মাস্টারের বউ এর প্রস্থান, রসালো আলাপ। কিন্তু তারপর থেকে এই সম্পর্কটা যেন কোথাও আটকে যায়। অধরা ধীরে ধীরে মাহতাবকে ভালোবাসতে শেখে। কিন্তু মাহতাব আর কখনো স্পর্শ করে না অধরাকে। না রাগে, না ভালোবাসায়। যেন নিঃশব্দ এক প্রতিশোধ চলতে থাকে। অধরার মনে হয় লোকটা তাকে শাস্তি দিচ্ছে ভদ্রতা দিয়ে, নীরবতা থেকে। কিন্তু সুচারুভাবে নিজের প্রেমেও বন্দী করে নিয়েছে। ভাবতে ভাবতে কাপড়গুলো ছাদে মেলে দেয় অধরা।
এদিকে আজ ঘরে বসে মাহাতাবও ভাবছে যা সে প্রায়ই ভাবে। তখন বিশ্বাসই করতে পারেননি সে। স্ত্রীকে যখন খুঁজে পাচ্ছিল না, মাথা কাজ করছিল না কিছুতে, থানায় গিয়েছিল, জিডি করেছিল, শ্বশুরবাড়িতে ফোন করেছিল বারবার, কোনো কিছুতেই বাদ রাখেনি। পুলিশ তখন বলেছিল প্রাপ্তবয়স্ক মেয়ে, আগে দেখেন কারোর সাথে চলে গিয়েছে কিনা। বুকের ভিতরটা দপসে পড়েছিল, মাথায় রক্ত উঠে গিয়েছিল তখনই। শান্ত মানুষ রেগে যায়। এলাকায়ও গুঞ্জন উঠেছিল অধরাকে নাকি খুব ভোরে বাসে উঠতে দেখেছে কে না কে। কান দেয়নি একদম। সারাদিন রাস্তায় ঘুরেছে, খুঁজেছে, ভিজেছে বৃষ্টিতে, কেঁদেছে, তবু হাল ছাড়েনি। সেই রাতে ফোন আসে, অনেক রাত, একটা অপরিচিত নম্বর। সেই নম্বর থেকে ভেসে এলো এক আশ্চর্য শান্ত নারী কণ্ঠ। আপনি অধরার স্বামী তো? অধরার স্ত্রী আমার কাছে নিরাপদ আছে। আপনার স্ত্রী আমার কাছে নিরাপদ আছে, চিন্তার কোনো কারণ নেই। মাহতাব শুধু বলেছিল, জি। শক্তি পাচ্ছিল না যেন কোনো। দয়া করে ভুল বুঝবেন না, মেয়েটা অচেনা কারো বাড়ি পালিয়ে আসেনি। মনে করবেন আমি ওর খালা, আমি ওকে আমার কাছে রেখেছি। আমি নিজেও মা। আমার ৩টা মেয়ে, ওরা আমার মেয়ের মতো। একটা ভুল করে ফেলেছে। ছেলেটা একরকম ভুল বুঝায় ও চলে আসে। ২ জন অবুঝ অল্প বয়স্ক। আমি ওকে বলেছি আপনার কাছে ফিরে যেতে। একটু থামে, ভেজা কণ্ঠে বলে, দয়া করে ওকে অপমান করবেন না। ও পাপ করেনি, শুধু ভুল করেছে। বিশ্বাস করুন, মেয়েটা নিষ্পাপ, একটু সহজ সরল বটে। মাহতাব চুপ ছিল, নিঃশব্দ। ভদ্রমহিলা একটু থেমে বলেছিলেন, দেখেন বাবা, জীবন অনেক জটিল। একজন মেয়ে যখন ভুল পথে যায়, মানুষ তখন আঙ্গুল তোলে, কিন্তু মায়ের মতো কেউ কি তাকে বুঝিয়ে ফিরিয়ে আনে না। একটা সুযোগ সবার প্রাপ্য। আল্লাহ বলেন, যে ক্ষমা করে সেই বড়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছিলেন, তোমরা দয়া করো যেন আকাশের মালিকও তোমাদের প্রতি দয়া করেন। আপনার অভিমান থাকতেই পারে, কিন্তু মনে রাখবেন আপনি অভিমান করেছেন স্ত্রীর উপর। সে হয়তো ভালোবাসা খুঁজেছিল ভুল জায়গায়, কিন্তু আপনার স্ত্রী ফিরে এসেছে। এই ফিরে আসাটাই বড় কথা। একজন নারীর পক্ষে এই সমাজে নিজের ভুল স্বীকার করে ফিরে আসা সবচেয়ে বড় সাহস। আপনি যদি তাকে গ্রহণ না করেন, আপনার স্ত্রী ভেঙে যাবে। আপনার দাম্পত্যে যাই হয়ে থাকুক, মেয়েটা খারাপ না। ওর ভিতরে এক ধরনের শূন্যতা আছে, হাহাকার আছে। তার উপর বয়সটা ভুল করার। আপনি আপনার স্ত্রীকে একটু বোঝার চেষ্টা করুন। মাহতাব আর কিছু বলেনি। ফোনটা নামিয়ে রেখেছিল, নিস্তব্ধ হয়ে বসেছিল একাকী। চোখে জল এসে গিয়েছিল কিনা তাও নিজেও জানে না। শুধু একটা অনুভব, আমার স্ত্রী আমাকে ছেড়ে পালিয়ে গিয়েছে। কি লজ্জা, কি অপমান! কিন্তু মাহতাব ঘুরেই রওনা দিয়েছিল। নিয়ে এসেছিল অধরাকে। একবারও কিছু বলেনি পুরো রাস্তায়। অধরাও পাশে বসে চুপ করেই ছিল। চোখে কান্না জমা ছিল, তবু কোনো শব্দ করেনি। মুখে অপরাধ বোধ ছিল স্পষ্ট। যেন কেউ যত্ন করে মুখে লিখে দিয়েছিল, আমিই অপরাধী। মাহতাব কত কি ভেবে বসে আছে। মাথার ভেতর খালার কথা, পুলিশের কথা, এলাকার কথা, আর একটা প্রশ্ন, তবে কি সে সত্যি তাকে কখনো বুঝেই ওঠেনি ওর নিজের স্ত্রী ওকে এত অপছন্দ করে বা ঘৃণা? পুরনো পাড়ার ছেড়ে পুরনো পাড়া ছেড়ে অন্য এলাকায় চলে এসেছিল ওরা, সবার চোখ থেকে দূরে, গোপনে। কিন্তু সংসারটা আর জমেনি। যেন দুজনই অচেনা মানুষের সংসার। কাপড় মেলা শেষে শেষ কাপড় মেলা শেষ করে অতীত থেকে নিজেকে বাস্তবে আনলো অধরা। যে পাপ ও করেছিল, প্রায়শ্চিত্ত কি আজও হয়নি? নিচে এসে দ্রুত পা ফেলে চলে যায় ড্রয়িং রুমে। এ সময় ওর স্বামী কিছু লেখাপড়া করে সামনে গিয়ে অধরা প্রচণ্ড রাগে বইটা কেড়ে নেয়। আপনি কেমন আপনি কেন আমাকে ভালোবাসেন না? আপনি যে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি, আপনার চোখে পড়ে না? আমাকে দেওয়া আপনার শাস্তি শেষ হয় না? ভুলে যাবেন না আমি ভুল করেছিলাম, কিন্তু পাপ না। মাহতাব হেসে ফেলে, নিঃশব্দে, নিজের ভিতরে। ভুল শুধু শরীরে হয়? ভালোবাসা যখন ভাঙে, তখন যে সেটা কেবল স্পর্শের অভাবে ভাঙে না। আমিও তো ভেঙেছিলাম।
হয়েছিলাম অপমানিত, তবু আশ্রয় দিয়েছিলাম নিজের স্ত্রীকে, নিজের সম্মানের ছায়ায় রেখেছিলাম। কিন্তু ভালোবাসা আর হয়ে ওঠেনি। তবুও আজ জানতে চাই, ভালোবাসি কিনা? না, মাহতাব ভালোবাসে না। এখন যা করছে তা হলো অধরাকে শাস্তি দেওয়া, যা কখনো শেষ হবে না। অধরা আবার প্রশ্ন করে, আপনি সত্যিই আবার বিয়ে করবেন? মাহতাব তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হালকা হাসে। সব কথা নিজের জন্য হয় না, আর আধা সত্য কখনো পথ দেখায় না। অতরা ভ্রু কুঁচকে তাকায়। মানে? মাহতাব ধীরে ধীরে বলে, আমি তোমার চোখে প্রথম দিন থেকে অযোগ্য ছিলাম। যোগ্য কারো খুঁজে তুমি গড় ছেড়েছিলে, কিন্তু আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি নিজের ভালোবাসার সম্মান দিতে জানি, এটুকু এতটুকু জানো আপাতত। অধরার গলা কেঁপে যায়। আপনি এখনো ভালোবাসেন? মাহতাবের চোখ যেন ক্লান্ত কোনো দুপুর, তাতে খেলা করে চাপা ব্যথা। আজ এই প্রশ্ন করে কি লাভ? ভালোবাসি বলেই ৩ মাস পর তোমাকে জড়িয়ে নিয়েছিলাম ভালোবাসায়, যেটা তোমার জন্য ছিল গরল, আর আমার জন্য ছিল জমিয়ে রাখা ভালোবাসার প্রকাশ। অধরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। তাহলে এই ৩ বছর একবারও আমার ভালোবাসা স্বীকার করেননি, আমাকে স্পর্শ করেননি কেন? এবার অধরা মাহতাবের উপর ঝাঁপিয়ে পড়ে পাগলের মতো আদর নিতে থাকে মাহতাবের গলায় কপালে। মাহতাব স্থির থাকে। কারণ তুমি বলেছিলে আমার স্পর্শ তোমার অপছন্দ। যেদিন ফিরিয়ে আনলাম তুমি বলেছ তুমি আমাকে ভালোবাসো না। ভালোবাসাহীন স্পর্শ বিষের মতো। কথা শেষ করার আগেই নিজের গালে অনুভব করে অধরার স্পর্শ। মেয়েটা ওর গলা জড়িয়ে খাচ্ছে। খানিক বাদে অধরা স্পষ্ট করে বলে, কিন্তু আমি এখনো আপনাকে ভালোবাসি। বিশ্বাস করেন? মাহতাব তাকিয়ে তাকিয়ে জানালার বাইরে। মন মনে মনে বলে, তুমি অনুভব করো, যেদিন তুমি চলে গেলে আমি ভেঙে পড়েছিলাম, সেই ভাঙাটা তুমি কখনো দেখোনি। তাই আজ নিজে অনুভব করো, আমি যে খেলা শুরু করেছি তাতে তুমি এভাবেই শেষ হয়ে যাও। আমি আর ভালোবাসি না তোমাকে। একটা দীর্ঘ নীরবতা গড়ে গড়ে ঘুরে বেড়ায়। একসময় অধরা ধীরে ধীরে বলে, বিয়েটা তাহলে করছিনি আমাকে আরো শাস্তি দিতে। বেশ, আমিও মেনে নিলাম। মাহতাব উঠে দাঁড়ায়, ধীরে ধীরে বেরিয়ে যায় ঘর থেকে। অধরা হয়তো মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে চুপচাপ মাহতাবের দিকে তাকিয়ে থাকে, একটা উত্তর খোঁজে। আর মাহতাবও টের পায়, কিন্তু চোখ বন্ধ রাখে, যেন বুঝে ফেলে অধরা তাকিয়ে আছে। মাহতাব অধরাকে ঘৃণা করে না, কিন্তু ভালোবাসাটা মনে হয় মরে গেছে। নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর পায় না, মন জুড়ে শুধু তিক্ততা। মাহতাবও আর হাত বাড়ায় না, অপেক্ষায় ও থাকে না। তবুও সংসারটা ভাঙতেও পারে না। দুজন মানুষ দুজনকে ভালোবাসে না বেসেও হয়তো সংসার করা যায়। দুজন মানুষকে ভালো না বেসেও হয়তো সংসার করা যায়। এটাই হয়তো সে মায়া। আর মাহতাবের তো একটাই পরিকল্পনা ছিল, অধরাকে আটকে রাখা এই সংসারে, যেখানে প্রতি পদে ও উপলব্ধি করবে নিজের ভুল। প্রতিদিন গত ৩ বছর ধরেই খাবার টেবিলে একসাথে বসে দুইজন। রাতের খাবার কেউ কাউকে খাইয়ে দেয় না, কাউকে রেখে খায় না। কিন্তু দুজনের চোখে চোখে চোখ পড়ে না। রুমে আলো জ্বলে, টিভি চলে, শব্দ হয়, কিন্তু কথা হয় না। মাঝে মাঝে পেপারে কোনো মারাত্মক খবর দুজন মিলে পড়ে, বা বারান্দায় এত সাথে চড়ুই পাখিগুলোকে খাবার দেয়। সেগুলো শেষ হয়ে গেলে আবার আবার আনার বায়না করে অধরা। তবুও দুজন একই ছাদের নিচে তাকে চেনা হয়েও অচেনা হয়ে। কখনো একই বৃষ্টির শব্দ শুনে ঘুমোয়, কিন্তু তাদের ভেতর আলাদা দুইটা রাস্তা। অধরা আজ একটু তাড়াতাড়ি জেগে গেছে। সকাল সকাল গোসল সেরে আয়নায় দাঁড়িয়ে শাড়ি পরছে। ঘুরে মাহতাবের দিকে তাকালে দেখে মাহতাব তখনও ঘুমিয়ে। অধরা চুপচাপ তার পাশে এসে বসে। ধীরে ধীরে চুলে হাত বুলিয়ে দেয়। চোখ চোখ চলে যায় মাহতাবের নিঃশ্বাসে ওঠানামা করা বুকের দিকে। এই বুকে কখনো ঠাঁই হবে না ওর। এই বুকে কখনো ঠাঁই হবে ওর। একটা ফিস ভেতর থেকে ওঠে, আমি ভুল করেছি, কিন্তু এত দীর্ঘ শাস্তি?
কিছুই হতো না যদি আপনাকে আগের মতো অবজ্ঞা করতাম বা আপনি এত ভালোবাসা আ বা আপনি এত ভালো না হতেন। আমার নিজেকে বুঝ দেওয়ার কোনো আড়াল নেই আর। চোখ নামিয়ে ফেলে ও। হঠাৎ ঘুম ভেঙে যায় মাহতাবের। চোখ খুলেই দেখে অধরাকে পাশে বসে মিষ্টি একটা ঘ্রাণ কোলা চুল উম মিষ্টি একটা ঘ্রাণ কোলা চুলে পানি পড়ছে। দুজনের চোখ আটকে যায় একসাথে। কিছু বলতে গিয়েও থেমে যায় মাহতাব অধরার চোখে অশ্রু দেখে। মাহতাব ধীরে বলে, "সকাল সকাল কাঁদছো কেন?" অধরা নিচু গলায় হেসে ফেলে, দমবন্ধ হাসি। "কখনো কি আমার প্রায়শ্চিত্ত শেষ হবে না? আমি একটু খারাপ হলেও পার আপনি একটু খারাপ হলেও পারতেন। কিন্তু আপনি আবার যাকে বিয়ে করবেন সে ভাগ্যবান।" মাহতাব চোখ সরিয়ে নেয়। আমি কোনো বিয়ে করছি না অধরা। সেটা অন্য কেউ করছে। আমার এক বন্ধু। টুকরো কথা দিয়ে নিজের টুকরো কথা টুকরো কথা জোড়া দিয়ে নিজেই ভুল বুঝেছ। অধরা এবার হঠাৎ মাহতাবকে জড়িয়ে ধরে, "সত্যি?" বলে মাথাটা মাহতাবের বুকে রাখতে যায় বেহায়ার মতো। মাহতাব নিষ্ঠুরের মতো সরিয়ে দেয়, "প্লিজ এরকম করো না। আমার মনে হয় তুমি নিজের শারীরিক স্পর্শ দিয়ে আমার ঋণ শোধের চেষ্টা করছো। খুব বাজে লাগে।" অপমানে লাল হয়ে যায় অধরা। কিন্তু অপমানের প্রতিবাদ করার অধিকার যেন নেই ওর। ভালোবাসেন না বলেই এভাবে কষ্ট দেন। তবুও ধন্যবাদ এরকম একটা সংসার দিয়েছেন যেখানে কখনো বাচ্চার হাসির শব্দ শোনা যাবে না। তাই না? মাহতাব তাকায়, চোখে হাহাকার। এই উত্তর আমি জানি না। তুমি চাইলে তোমাকে মুক্ত করে দিব। তুমি বারবার এরকম প্রশ্ন করো না। দুজন চুপ। অধরা আজ অনেক আনন্দ লাগছে। এই কয়দিন কি একটা চাপে ছিল। অধরা অনার্স আগামী বছরই শেষ হবে। ইদানিং কেকের ক্লাস থেকে অনলাইনে কেক কেক বানানো শেখে। সেলাইও শিখছে যুব উন্নয়নে। এসব কিছুতেই মাহতাব ওকে অনেক সাপোর্ট দেয়। সবসময় দিয়ে দিয়ে আসছে। এই যত্ন, এই আগলে রাখাটা অধরাকে আটকে গেছে। সংসার সব কাজ অথবা একাই করে। খুব ভালো লাগে। একটা চামচ পর্যন্ত ওর পছন্দের নেওয়া এই সংসারে। কিন্তু ওর গল্পটা যেন দুঃখী কোনো রাজকন্যার মতো। চোখ বন্ধ করে মনে মনে করে যেদিন ও আবার রাজশাহীতে ফিরেছিল। ঢাকা ছেড়ে রাজশাহীর ছোট্ট এই বাসায় ফিরেছিল অধরা মাহতাবের সাথে। ভুলের দায়ে মাথা নিচু, আ অভিমান, আত্মবিমান আর অপরাধবোধ জর্জরিত। প্রথম কিছুদিন মাহতাবের চোখে তাকাতেই পারেনি। অধরা চমকে যেত, মাঝে মাঝে ভেতরে জ্বর উঠত। এই লোকটা কি কিছু বলে না কেন? একটা কথা, একটা অভিযোগও না। বকাঝকা করলে, গায়ে হাত তুললে অধরা তো বেঁচে যেত। কিন্তু এই লোক যেন ওকে নিশ্চুপ থেকে আরো পোড়াচ্ছে অনুশোচনায়। তাই একদিন প্রচণ্ড রেগে অনেক কথা শোনায় মাহতাবকে। সেদিন ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। জানালার ধারে দাঁড়িয়ে ছিল অধরা। চোখে জল। এ কেমন জীবনের ওর কার দায়? হ্যাঁ, সমস্ত দায় মাহতাব আর ওর পরিবারের। নিজেদের অপরাধ আড়ালের একটা কারণ খুঁজে পায় অধরা। সেদিন অনেক রাতে বাড়ি ফিরে আসে মাহতাব। ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ চলে যায়। মোবাইলে চার্জ নেই। অধরা অনেক ভয় লাগে। মাহতাব বাসায় ফিরে প্রচণ্ড ভয় মাহতাবকে অধরা মাহতাব বাসায় ফিরতে প্রচণ্ড ভয় মাহতাবকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরা ছিল আশ্রয় খোঁজার জন্য। কিন্তু মাহতাব বুঝতে ভুল করে। সে নিজেও জড়িয়ে নেয় অধরাকে। মাথাটা ঘাবড়ে মাথাটা ঘাড়ের কাছে রাখতে অধরার ভিতরে কিছু একটা জ্বলে ওঠে। সেই রাতের কথা মনে হয় এই পুরুষ ওর এই অবস্থার জন্য দায়ী। আপনার ভালো মানুষের মুখোশটা একবার একবার কষে পড়ল। যাক, আমার মতো দমবন্ধ লাগছিল কেমন। কোনো ফেরেশতার পাল্লায় পড়লাম কিনা ভেবে। আপনার জন্য আকর্ষণ শুধু আমার শরীরটা, তাই না? তাই ফিরিয়ে এনেছেন। মুহূর্তে মাহতাব ওকে ছেড়ে দেয়। বাজে কথা বলো না অধরা। আমি মুখ খুলতে চাই না। মুখটা খুললেন না আমি বেঁচে যাই। চিৎকার করে, "অধরা, আপনাকে আমার পছন্দ না।
আপনি যেদিন প্রথম আমাকে স্পর্শ করেছিলেন সেই রাতে আমার বিষের মতো লেগেছিল। আমি মানি ভুল করেছিলাম, পালিয়ে গিয়েছিলাম। কারণ এই সংসার আমার ভালো লাগতো না। একটা জেদ, একটা রাগে গড় ছেলেছিলাম। এখন বুঝতে পারছি সেই ছেলেকে আমি ভালোবাসি নাই। আমি ভালোবেসেছিলাম এক টুকরো স্বাধীনতাকে। আমার জীবনে কোনো ভালোবাসার কখনো আসেনি। আর এর দায় আপনার আর আমার পরিবার। এত কথার এত কথার উত্তরে একটা কথাই বলেছিল মাহতাব, "আমি তোমাকে কখনোই ছেড়ে দিব না। এ সংসার তোমার, তুমি করবে, ইচ্ছায় বা অনিচ্ছায়।" যে কথাটা মাহতাব উজ্জ্ব রাখে তা হলো, "এটাই তোমার শাস্তি।" এরপর সম্পর্ক হয়ে যাক নির্লিপ্ত আর সৌজন্যতামূলক। অধরা নিয়মিত ক্লাস শুরু করে শুরু করে দেয়। ধীরে, ধীরে সংসারে মন বসায় এবং একসময় দেখতে পায় মানুষটাকে ওর এখন আর খারাপ লাগে না। খুব ধীরে, ধীরে স্লো স্লো পয়জিং মতো মানুষটাকে অধরা ভালোবেসে ফেলে। শুরুটা হয় উপলব্ধি দিয়ে। একদিন বিকালে ছাদে কাপড় মেলতে গিয়ে অধরা পাশের বাসার এক ভাবিকে দেখে একাকী কান্না করছে। এই ভাবি এভাবেও কাঁদতে পারে, অধরা ভাবেও নাই। অধরা আস্তে পাশে দাঁড়াতে জোরে কেঁদে ওঠেন। আর পারি না। মার খেতে, খেতে বুকটায় পাথর জমে গেছে। তারপর দ্রুত দ্রুত চোখ মুছে বলে, "কাউকে বলো না কিন্তু।" আমি মনের বলে বলে ফেললাম। অধরা অভয় দিলে উনি আরো কথা বললেন। যখন তখন গালাগালি, ইচ্ছে হলেই কাছে টেনে নেন। বাড়ি খুব উম উম ভাবি খুব চেষ্টা করেন তাল মিলাতে। কিন্তু মানুষ তো মাঝে মধ্যে পারেন না। রাতে ঘুমোতে গিয়ে অধরা বারবার ভাবতে থাকে, এই বাবিদেরও নিজেদের আদর্শ দম্পতি মনে করত। ফেসবুকে এদের আহ্লাদের ছবিদের সয়লাব, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, ম্যারেজ ডে, ভ্যালেন্টাইন ডে কোনো দিবস এরা বাদ রাখে না। মাঝে মধ্যে বারান্দায় দাঁড়িয়ে এদের দুজনের মোটরসাইকেলের করে ঘুরে যাওয়া দেখে কেমন একটা চাপা শূন্যতা অনুভূত হতো অধরার। কিন্তু বাস্তবতা এত নিষ্ঠুর, এত নগ্ন। সেই রাতে ঘুমন্ত মাহতাবকে ওর খুব সত্য মনে হয়। মাহতাব তো কখনো রাগ করেনি, গলা চাপায়নি ওর। না অপমান করেছে, না গায়ে হাত তুলেছে। অথচ অধরা কি সব বলেছে, কেমন কথা শুনিয়েছে। তবুও মাহতাব চুপ থেকেছে। মাহতাব তো স্ত্রী মর্যাদা দিয়েছে। সেই রাতে অধরা প্রথমবার মনে মনে স্বীকার করে, মাহতাব আসলেই একজন ভদ্রলোক, একজন সহনশীল ভালো পুরুষ। এরপর একদিন খুব সকালবেলা অধরা রান্নাঘরে রুটি সেঁকছিল। ক্লাস ছিল বেলা ১০টায়। তার আগেই নাস্তা বানিয়ে বের হতে হবে। এটা বাধ্যবাধকতা না। কিন্তু অধরা ততদিনে এগুলোতে নিজেকে মানিয়ে নিচ্ছিল। ভাতের হাঁড়িতে পানি বসানো ছিল গ্যাসে। মাহতাবকে দুপুরের খাবার ইদানিং দিয়ে দেয়। হঠাৎ অসাবধানে অসাবধানে হাঁড়ি সরাতে গিয়ে ফুটন্ত পানি পায়ের পা পায়ের পাতায় পড়ে গেল। একটা চাপা চিৎকার ছুটে বেরিয়ে এসে ওর মুখ থেকে, মাগো, পুড়ে গেলাম।" মাহতাব ততক্ষণে পাশের ঘরে নামাজ সেরে কুরআন পড়ছিল। অধরার কণ্ঠ শুনেই ছুটে আসে। "কি হয়েছে? কোথায় লেগেছে?" অধরা বসে পড়ে। পায়ের পাতা লাল চোখ ফোস্কা পড়ে যাওয়ার মতো অবস্থা। মাহতাব কিছু না বলে সাথে সাথে পানির কল ছেড়ে ঠান্ডা পানি ঢালে ওর পায়ে। পরে ওষুধের বাক্স থেকে বার্নাল বের করে পায়ের পাতায় আলতো করে মাখিয়ে দেয়। মুখে স্পষ্ট ব্যথার ছাপ, পায়ে খুব সাবধানে স্পর্শ করছিল। অধরা তখন বিছানায় বসে তাকিয়ে মাহতাবের দিকে। মুখটা শক্ত করে রেখেছে কিন্তু চোখটা চোখে একটা ব্যথার ছাপ। মাহতাব সেদিন ক্লাসে যায় না। অধরাকে ওষুধ খাওয়ায়, পায়ে মলম লাগিয়ে দেয় রুটিন করে। এমনকি বাথরুম পর্যন্ত এগিয়ে দেয় কাঁধে ভর দিয়ে। এত যত্ন, এত আদরে অতটার কান্না পায়, নিজেকে আরো ছোট মনে হয়। বিয়ের পর নিজে কখনো মাহতাবের এত সেবা করে নাই। মানুষটা অসুস্থ হলেও না। তারপর হঠাৎ বলেই ফেলে খুব নিচু গলায়, "আপনি তো আমাকে নিয়েই ব্যস্ত। আমি ঠিক আছি। আপনি নিজে কাজ করেন।" মাহতাব রাতের খাবার রান্না করছিল। এগুলো তো আমাদের দায়িত্ব।
দুইটা মানুষ একটা সংসার, একজন আরেকজনের জন্য এতটুকু করাই যায়, তারপর চুপ থেকে বলে কষ্ট দিব বা অযত্ন করব বলে তো বিয়ে করিনি। সেই মুহূর্তে অধরার গলা অবরুদ্ধ হয়ে আসে। এই মানুষটা তো ওকে কখনো ছোট করেনি, অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়নি, শুধু খুব ভালো একজন স্বামী হবার চেষ্টা করে গেছে। অধরা নিজেই নিজের ভিতরে ফিসফিস করে, যাকে আমি অবহেলা করেছিলাম সেই মানুষটাই আসলে আমার আশ্রয় আশ্রয় ছিল। আমি কি বোকা, আগে উপলব্ধি করিনি, আর যখন করলাম তখন বেশ দেরি হয়ে গেছে। তবে পাগলের মতো ভালোবাসা উপলব্ধি করে একদিন যেদিন ঢাকা নিজের বাবার বাসায় গিয়েছিল, মাহতাব নিয়ে গিয়েছিল পাশের বাসায় পরিচিত এক খালার মেয়ের বিয়েতে। এক এলাকায় জন্ম ওদের, তাই অদরা আবদারে মাহতাবে মানা করে নাই। বিয়ে বাড়িতে হঠাৎ এক মুরব্বী কথা উঠায়, অদরা মা অদরা মা কি সব জানি শুনেছিলাম অদরা পালাই গেছে গা নাকি। অধরার শরীর ঠান্ডা হয়ে আসে। ওর মা আমতা আমতা করেন, সেলাই এর কাজ করেন, ঘরের কত রকম মানুষ আসে। সে রাতে মাহাতা ফোন দিলে কার সাথে যে কি বলে ফেলেছিল সেটা তিল থেকে তাল হতে সময় নেয় নাই। এরপর উনি যাই বলেছেন, মানুষ কেন যেন চুপ মুখ টিপে হাসতো। অধরা থমকে যায়, শরীরটা জমে যায়, ভেতরটা কেঁপে ওঠে। চারপাশে কয়েকজন দাঁড়িয়ে, তাদের চোখে আগ্রহ ও কৌতূহল। পায়ের নিচে মাটি যেন সরে যায়। ঠিক তখনই পেছন থেকে গম্ভীর এক কণ্ঠ, আমার স্ত্রীকে নিয়ে এরকম মিথ্যে কথার মানে কি? আমার স্ত্রী কেন পালিয়ে যাবে কোথাও? কি আশ্চর্য! মাহতাব এসে দাঁড়ায় অধরার পাশে। আপনি ওর সম্পর্কে কথা বলার কে? আপনার কি অধিকার আছে আমার স্ত্রীকে নিয়ে এরকম বলার? মাহতাবের কণ্ঠ স্বাভাবিকের চেয়ে একটু কড়া, কিন্তু নিয়ন্ত্রিত। মুরুব্বি ততমত খেয়ে যায়। না মানে আমি তো এরকম কিছুই শুনেছিলাম তো। ভুল শুনেছেন। এসব বাজে কথা আর একবার কেউ বললে অধরা আর কখনো এই এলাকায় পা দেবে না। তখন অন্যান্য ভদ্রমহিলারা আর মুরব্বীরা বলে ওঠে, আসলেই কি সব ফালতু আলাপ, অধরা কেন পালাবে এমন স্বামী রেখে? এসব কথা বলাও পাপ। বাবা তুমি ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। অধরা একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কয়েক মুহূর্ত ওর হাত কাঁপছিল, চোখ বুজে গেছে, কখন বুঝতেই পারে না। তারপর সেদিন রাতে মায়ের পাশে শুয়ে ধীরে ধীরে চোখ বুজে ভাবে, মাহাতাব শুধু ভালো মানুষ না, বরং এই মানুষটা অধরার ডাল, যাকে ও একদিন ছেড়ে গিয়েছিল। আর সেই অধরাকে আগলে রাখলো সমস্ত সমাজের চোখ থেকে। ওর মা হঠাৎ করে গায়ে হাত দেয়। দেখ মা, কি হয়েছে আমাকে না বললেও হবে, কিন্তু নিজের সংসারটা মন দিয়ে করিস, নিজের জামাইকে ভালোবাসিস, এর চেয়ে বড় সম্পদ আর নেই। অধরা মাকে জড়িয়ে অনেক কান্না করে। সেদিন ভালোবাসার এক স্রোত বয়ে যায় ওর হৃদয়ে। মন চায় মানুষটাকে শক্ত করে জড়িয়ে নেয়। সেই রাতে অধরা প্রথমবার ভেঙে পড়ে কাঁদে। একা একা, চুপচাপ, নিজের ভুলের জন্য নয়, বরং এই মানুষের নিঃশব্দ ভালোবাসার কাছে হার মানে। তারপর থেকে প্রতিদিনের ছোট ছোট যত্নে, অজস্র নিঃশব্দ মুহূর্তে অধরার ভিতরে ঘৃণা বয় গলে যায়। কখন যে হৃদয়ে গভীরে মাহতাব জায়গা করে নেয় অধরার টেরও পায় না। মাঝে মাঝে সে চুপচাপ খেয়াল করে মাহতাবের মুখ, সেখানে আবেগ আছে, কিন্তু তার ছায়া যেন মেঘের মতো তম ধরা, যেন ভালোবাসাময় সেই মাহতাবের মৃত্যু ঘটেছে। তবে অধরার মনে হয় ও নিজে হয়তো চাইলেও আর বেরিয়ে যেতে পারবে না এই সম্পর্ক থেকে, কারণ এবার ও নিজে ভালোবেসে ফেলেছে। কিন্তু ধীরে ধীরে একটা অদ্ভুত অস্থিতি অধরার ভিতরে জন্মাতে থাকে। মাহতাব যেন সবসময় নজর রাখে, ওর ফোন, ওর সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি কাকে কথা বলছে, কোথায় যাচ্ছে, সবকিছুতেই চোখ রাখে। ভাবে এটাই তো স্বাভাবিক, বিশ্বাসের মর্যাদা রাখিনি ও নিজেই রাখিনি। তবে ও বুঝে মাহাতাব ভালোবাসা যত্নের আড়ালে যেন একটা শাস্তি দিচ্ছে ওকে।
এরপর থেকে অধরা একাকী করে বসে থাকে, অন্ধকারে চোখ মেলে মনে মনে মাহতাবের কথা ভাবে। ওর বুকের ভিতরে অজানা এক তীব্র জ্বালা, যেন আগুনের শিখায় পুড়ে যাচ্ছে সবই। মাহতাব যখন ওর কাছাকাছি আসে, তখন অধরার শরীরে এক অবর্ণনীয় স্পন্দন ছড়িয়ে পড়ে। মাহতাব মুখে কিছু না বললেও অধরা বুঝতে পারে এই মানুষটা ভালোবাসে না, কিন্তু ছাড়তেও চায় না। তবুও অধরার মন তাকে ছাড়ে না, সব বুঝেও না বুঝে অবুঝ। রাতের নিঃসঙ্গতায় অধরা ভাবে, এই মানুষটা তো ভালোবাসে না, শুধু আমাকে আটকে রেখেছে। তবু কেন আমি তাকে তাকে এতটা চাই? অধরা বুঝতে পারে মাহতাবও ওর সেই একক ভালোবাসার দহনটাকে দেখতে চায় অধরার চোখে। যেন অধরার প্রতিটি তৃষ্ণা, প্রতিটি আকাঙ্ক্ষা ওনার জন্য এক প্রতিশোধ, যা উনি মুখে বলে না, কাজে বুঝায়। তবু অধরা ভালোবাসে, আর নানা রকম চেষ্টায় প্রিয় পুরুষকে বাঁধার প্রয়াস চালায়। সন্ধ্যার গড়ে হেঁটে বেড়ায়, কাপড়ের অসাবধানে বাজে নিজেকে প্রকাশ করে। রান্নাঘরে আচমকা কুপা খুলে চুল ঠিক করার সময় জানে মাহতাব তাকিয়ে আছে। কখনো ঘুমের ভান করে পাশে ফিরে শোয়, গায়ে গায়ে লাগে। কখনো মাহতাবের ফিট আঁকড়ে ঘুমায়, শুধু অনুভব করায় নিজেকে, আর চায় মাহতাব অনুভব করুক। একদিন বৃষ্টি ভেজা বিকেলে পাতলা শাড়িতে বারান্দায় দাঁড়ায়, জল গড়িয়ে পড়ে শরীরের প্রতিটি রেখায়। সে জানে মাহতাব দেখছে। এই ভেবে ওর ভিতরটা ফুঁড়ে, শরীর কাঁপে, আরো প্রকাশ করতে ইচ্ছে করে নিজেকে। কিন্তু মাহতাব কিছুই বলে না। কিন্তু উনার চোখে এক কোণে উল্লাস, যেটা কখনো ভালোবাসার নয়, বরং অধরাকে নিয়ন্ত্রণ করার। উনার জন্য অধরা কষ্ট পাচ্ছে তা উপলব্ধি করে উনি যেন খুব সন্তুষ্ট হন। সেই সব দিনে অধরা বুঝে ফেলে এই ভালোবাসার একতরফা। এদিকে মাহতাব যেন বুঝতে পারে অধরার অন্তরে সেই অশ্রুত চাহনি। ওর পরিকল্পনা সফল, তাই অধরার যত্ন করলেও নিজের দূরত্ব বজায় রাখে। অধরা প্রতিটি শ্বাস প্রশ্বাসে ওর জন্য একটি গভীর আকাঙ্ক্ষা জন্ম নেয়। আর মাহতাবের নিঃশব্দ নিশ্চুপ অবহেলা অধরা আরো বেশি পাগল করে তোলে। মাহতাবও কখনো বেকুল হয়, কিন্তু ধৈর্য ধরে নিজেকে সামলায়। এভাবে অধরা দিনের পর দিন ভালোবাসার বেদনায় ডুবে থাকে, যা কখনো প্রকাশ পায় না, কিন্তু শরীর হৃদয় সবই চিৎকার করে ভালোবাসার স্পর্শের তীব্রতায়। ওই নীরবতা সংগ্রামের অধরা নিজেকে হারিয়ে ফেলে, আর মাহতাব থেকে যায় ওর জীবনের এক অপার ত্যাগী, যত্নশীল, কিন্তু কখনো ভালোবাসার সরাসরি ধরা না দেওয়া পুরুষ। অধরা নিজেই বুঝতে পারে না কখন কিভাবে মাহতাব ওর রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, প্রতিদিন একটু একটু করে ওর না বলা ভালোবাসার জালে জড়িয়ে ফেলে তাকে। এখন আর নিজেকে মনকে বোঝাতে পারে না, মাহতাবকে অধরা চায় প্রবলভাবে, উন্মাদ হয়ে। এরপর এমন একটা ঘটনা ঘটে যাতে অধরা আরো ভেঙে গড়িয়ে যায়, নিজের কৃতকর্মের বারে নুয়ে পড়ে লতানো কোনো ডালের মতো। ঘটনাটা শুরু হয় সাধারণভাবে। মাহতাব বিকালে অঙ্ক কোচিং নিত। পাড়ার কিছু ছেলে মেয়ে একসাথেই পড়তে আসতো। এই বাসার নিচ এই বাসার নিচতলায় একটা দোকান ছিল, সেটা উঠে গেলে সেখানে চেয়ার টেবিল পেতে শুরু হয় কোচিং। তাদের মাঝে একটা মেয়ে পড়তে আসতো তার বড় বোনের সাথে। বোনটা বোনটা এই অধরার সমান হবে, হালকা সাজগোজ করে আসতো। অধরা বারান্দায় দাঁড়িয়ে খেয়াল করতো মেয়েটাকে, চেহারায় চটক আছে, ওড়না নেওয়ার দেখে অধরার কপাল কুঁচকে যেত। এক আধ এক আধ দিন মাহতাবের সাথে রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়ে কী সব বলতো। একদিন বিকেলে মাহতাব বাসায় আসার পর অধরা মাহতাবের ব্যাগে একটা কাম আবিষ্কার করে, ভেতরে একটা চিঠি। স্যার, আপনার ব্যক্তিত্ব, চেহারা, কথা বলার ধরন আমাকে আকৃষ্ট করে। আমার সাহস নেই সামনাসামনি বলার, তাই চিঠিটা দিলাম। চিঠিটা ভালো করে না পড়ে অধরা বুঝে যায় কে দিয়েছে। পরদিন সন্ধ্যায় মাহতাব কোচিং শেষ করে ঘরে ঢুকে। অধরা মুখে কিছু না বললেও চোখে কঠিন অভিমান। সামনে দাঁড়িয়ে বলে, মেয়েদের পড়ানো কি খুব জরুরি? ঠান্ডা গলায় বলে। অধরা তখন বয়স আরো কম ছিল, আবেগ ছিল বেশি। মাহতাব অবাক হয়, কেন, তোমার কি সমস্যা এতে? অধরা কিছু বলে না, শুধু হাতে তুলে ধরে সেই চিঠি।
মাহতাব পড়ে তারপর মুচড়ে ফেলে মুচড়ে ফেলে দেয়। আমি তো এসব পাত্তা দেই না। এত সিরিয়াস হবার মতো তো কিছু নাই। তবুও আমার মন খারাপ হয়। আমি জানি এটা অন্যায় আবদার। কিন্তু আমার বুকটা দম আটকে আসে। বলে অধরা ঘরে গিয়ে বসে থাকে। তীব্র হিংসা আর মন খারাপ ওকে আচ্ছন্ন করে। রাতে শুয়ে কাঁদতে ঘুমিয়ে যায়। হঠাৎ অনেক রাতে উপলব্ধি করে খুব ধীরে ধীরে কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাহাতাব ফিসফিস করে, "তুমি আমাকে ভালোবাসো না। আমার স্পর্শ তোমার জন্য বিষের মতো। তবুও আমার জীবনে অন্য কারো উপস্থিতি তুমি সহ্য করতে পারছো না। আমি কিভাবে সহ্য করেছিলাম অধরা? তুমি যখন অন্য পুরুষের জন্য ঘর ছেড়েছিলে, তার সাথে মোবাইলে প্রেমের কথা বলেছিলে, আমি কিভাবে সব ভুলে যাব?" সেই রাতে তীব্র মানসিক যন্ত্রণা হয় অধরার। বিবেকের দংশনে ওর জন্য মৃত্যু হতে থাকে। এবার কান্না করে আর ভাবে কিভাবে মানুষটার কষ্ট দূর করবে। ও মানুষটাকে এত কষ্ট দিয়ে ফেলেছে। তীব্র অপরাধবোধ ওকে জড়িয়ে নেয় যেন। পরদিন মাহতাব আর কোচিংয়ের ক্লাস নেয় না। এরপর মেয়েদের পড়ানো বন্ধ করে দেয়। অধরার চোখে পানি এসে যায়। ও ভাবে, এই মানুষটা একদিন কি ভীষণ ভালোবেসেছিল আমাকে, আর আমি তখন কি করেছি? একটা অচেনা ছেলের সাথে মোবাইলে প্রেম করেছিলাম। নিজের গড় ছাড়ার মতো পাগলামি করেছিলাম। তখন কি অনুভব হয়েছিল মাহতাবের? নিজের সম্মান, ভালোবাসা, বিশ্বাস সবকিছু পায়ে দলিয়ে চলে যাওয়াটা কেমন ছিল? এখন অধরা এসব বুঝে। এখন বুকটা কেমন জ্বলে ওঠে। একটা ভুল ভালোবাসার জন্য আমি মানুষটার হৃদয় ভেঙেছিলাম, যে মানুষটা কখনো সে ব্যথা কাউকে বলেনি। রাতে ঘুমোতে গিয়ে অধরা নিজের খাতার নিচে কাঁদে নিঃশব্দে, যেন কান্নারই ওর সবচেয়ে বড় আপন এখন। মাহতাব ঘুমন্ত অধরার মুখের দিকে তাকিয়ে আছে, প্রায়ই তাকে। জীবন কই এনেছে ওকে। এই মেয়েটাকে প্রচন্ড ভালোবেসে তো বিয়ে করেছিল মাহতাব। এমনকি একটা মারাত্মক জঘন্য ভুলের পর ফিরিয়ে এনেছিল। হয়তো সব ঠিক হয়ে যেত। কিন্তু এত কিছুর পরেও মেয়েটা যেদিন ওকে চরম আঘাত করলো, বলল ওর স্পর্শ বিষের মতো লাগে, সেদিন তারপর থেকে নিজের ভিতর কিছু একটা বদলে গেছে। মাহতাব এখন আর ভালোবাসে না অধরাকে। একটা প্রতিশোধ নেওয়ার জন্য আটকে রেখেছে। এই খাঁচা থেকে অধরার মুক্তি নেই। মাহতাব বুঝতে পারে অধরা এখন মাহতাবকে ভালোবাসে, কিন্তু কোনো আর লাভ নেই। বরং মেয়েটা এই ছটফট অবস্থা ওকে তৃপ্তি করে দেয়। এটাই এখন মাহতাবের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। না, মাহতাব অধরাকে এখন একদমই ভালোবাসে না। একটা অন্যরকম মানসিক শান্তি পায়। অধরার সবকিছুতেই মাহতাবের নজরদারি, এবং এতে ও বিন্দুমাত্র লজ্জিত নয়। এটাই উচিত। অবশ্য এই ৩ বছর অধরা একটাও সন্দেহ করার মতো কিছুই করেনি। কিন্তু তবুও মাহতাবের বুকের আগুন ঠিক আগের মতোই আছে। বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই সংসার এখন কারোর জন্য জেলখানা। নিজেকে দেখে নিজেই অবাক হয় মাহতাব। কেমন যেন বদলে গেছে কোথাও। কোনো করুণা নেই, ভালোবাসা নেই, আবেগ নেই। দূরে আজান দিচ্ছে মাহতাবের স্পষ্ট শুনতে পেল। হঠাৎ করে ওর ভিতরে একটা অস্থিরতা শুরু হয়ে গেল। কেন স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না? কেন মেয়েটার সাথে স্বাভাবিক হতে পারছে না? অধরা ঘুম ভেঙে লক্ষ্য করে মাহতাব বিছানায় নেই। নিজে আগে অজু করে নেয়। তারপর পাশের রুমে যায় ধীরে। মাহতাব চেয়ারে বসে চোখ মুদে আছে। হঠাৎ অধরার বুকটা কেঁপে ওঠে। ছুটে গিয়ে ধাক্কা দেয়। মাহতাব চোখ মেলে তাকিয়ে দেখে অধরার ভয় পাওয়া মুখখানা ওর দিকে ঝুঁকে আছে। "আমি ঠিক আছি।" হঠাৎ বসে থেকে চোখ খুলে গেল। "আমি ঠিক আছি।" হঠাৎ বসে থেকে চোখ লেগে গেল। অধরা স্বস্তি পায়। "নামাজ পড়বেন আসুন।" মাহতাবের দৃষ্টি এখন স্থির ওর মুখের উপর। "আমি না থাকলে কিন্তু তোমার জন্য ভালো অধরা। তুমি কিন্তু মুক্ত হয়ে যাবে।" আচমকা কথাগুলো বলে ধীরে ধীরে। "আমি তো কাঁচার পাখি না যে মুক্ত হতে চাইবো। নামাজে আসুন।" অধরার কণ্ঠে রাগ। মানুষটা নিজেকে কি ভাবে? একদিন ঠিক অধরা চলেই যাবে এই সংসার লাথি মেরে।
আজ অদরার ক্লাস নেই। মাহতাবের স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। অদরা নাস্তা দিতে দিতে বলে, আজ আপনার স্কুলে তো অনুষ্ঠান, সাদা পাঞ্জাবি পরে যাবেন। আমি বের করে রেখেছি। আর আমি একটু সেলাই সেলাই ক্লাসে যাব। দুপুরে খাওয়ার আগেই ফিরে আসবো ইনশাআল্লাহ। মাহতাব ক্যালেন্ডারের দিকে তাকায়। বাহ! অধরার মনে আছে। ও নিজেই তো ভুলে গিয়েছিল একদম। চা খেতে খেতেই দেখলো অধরা গরম পানির পাতিল নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। ফিরে এসে বলল, কাল কাকে যেন বলেছিলেন ফোনে গা ব্যথা আর মাঝ করছে। লবণ লবণ গরম পানি গায়ে ঢালবেন। মাহতাব কিছুই বলে না। শুধু অবাক হয় মেয়েটা সব দিক থেকে কিভাবে এত খেয়াল রাখে। স্কুলের মাঠে গা ঘেঁষাঘেঁষি করে সাজানো চেয়ারগুলো বিভিন্ন রঙের আর মঞ্চে নীল সাদা কাপড়ের সাজ। মাইকে বেজে চলেছে হালকা ব্যাকগ্রাউন্ড সঙ্গীত। দেশাত্মবোধক গান অবশ্যই। আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাহতাবের স্কুলের সবচেয়ে আকর্ষণীয় দিনগুলোর একটি। ছাত্ররা সবাই ইউনিফর্মে। শিক্ষকরা কেউ পাঞ্জাবি তো কেউ সুইট পরে এসে বসেছেন। মাহতাব আজ সাদা পাঞ্জাবি আর সাদা পাজামা পরে এসেছেন। পাঞ্জাবিটার কালার আর হাতার প্রান্তে সূক্ষ্ম নকশা। এগুলো ওনারা নিজের হাতে করা, হ্যান্ড এমব্রয়ডারি। স্যার, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। দশম শ্রেণীর একজন ছেলে এসে হাসতে হাসতে বলল। মাহতাব হেসে গলা টিপে বলল, তোমরা সবাই আর সুন্দর, মাশাআল্লাহ। এ সময় এক সহকর্মী মহিলা শিক্ষক, যিনি পাশেই বসেছিলেন, মাহতাব স্যার, আপনার স্ত্রীর প্রশংসা না করেই পারা যায় না। আপনি তো সবসময় এমন পরিপাটি থাকেন। ভাবতে ভালোই লাগে। আজকালের মেয়েরা তো স্বামীর সেবার মধ্যেই নেই। আরেকজন বললেন, হ্যাঁ, ঠিক বলেছেন। আজকালকার দিনে কজন স্ত্রী এমন খেয়াল রাখে? সৌভাগ্যবান আপনি। বলেই দুজন নিজেদের ভাই বউ ভাই বউদের সামলানোর লেগে গেলেন। ভুলে গেলেন ওনারাও কারোর স্ত্রী। মাহতাব এই মুহূর্তের জন্য চুপ করে গেল। মুখে এক ধরনের স্বাভাবিক হাসি ধরে রাখল। মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, খুব খেয়াল রাখে। পাশে বসা ইংরেজি স্যার বললেন, আপনি যে টিফিন আনেন তাতে বোঝা যায় আপনার স্ত্রীর যত্ন। মাঝে মধ্যে লাঞ্চ আনেন, তাতেও কত বিচিত্র। মাহতাব হাসে। একথা ঠিক। মাঝে মধ্যে লাঞ্চ স্কুলে সারে তখন অধরা খুব সুন্দর করে খাবার দেয়। কথাখানা কানে যেতে আগে মহিলা শিক্ষক বলল, ডালের বড়াটা আর বানায় না মাহতাব স্যারের বউ, বাসায় কোনো ব্র্যান্ডের ডালের বড়া মাহতাবের খুব পছন্দ। কোন ব্লেন্ডার তো নাই বাসায়। মাহতাবকে অবাক কণ্ঠ। ও মা গো! ফাটাই বাটে তাহলে? একেবারে বলেছিলেন বাসায় কোনো কাদেম কাদেমা লাগে না আপনার। আদা রসুন তো নিজেই বাটে। বাব্বা! কেমন জামাই ভাই আপনি, একটা ব্লেন্ডার নিবেন না? খোঁচা দিয়ে বলল ভদ্রমহিলা। ইংরেজি স্যার তাল মেলায়। ঠিক কথা, কিন্তু বলেছেন ম্যাডাম, আমার বউ তো ব্লেন্ডার ছাড়া ভর্তাও করে না। কথাগুলো শুনে মাহতাবের ভিতরে যেন খুব ভালো স্বামীর একটা অহংকার ছিল, তা যেন অল্প দেখা গেল। পাটায় পিষা নিঃশব্দে কষ্টের কাজ। এখনো খারাপ লাগছে রীতিমতো। খেয়াল করলো ঘোষকের নাম ডাকছে। মাহতাব মঞ্চে উঠে গেল। প্রধান শিক্ষক পদক দিচ্ছেন। মাহতাব পেল সেরা শিক্ষক পদক। করতালির শব্দে মাঠটা গরম হয়ে উঠছে। কিন্তু মাহতাবের কানে যেন সব আওয়াজ কেমন ঝাপসা লাগে। কেবল একটি প্রশ্ন ওর মাথায় ঘুরছে, এত যত্ন, এত ভালোবাসা, কিন্তু কি লাভ? পুরস্কার নিয়ে নেমে এসে মাহতাব পাশে বসা ইংরেজি স্যার ধীরে বললেন, আপনি জানেন স্যার, এই যে পুরস্কার আমরা কর্মক্ষেত্রে পাই তার অংশীদার কিন্তু আমাদের স্ত্রীরা, যারা সংসার সামলায় বলে আমরা বাইরে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারি। মাহতাব হালকা হাসে, কিছু বলে না, শুধু আকাশের দিকে তাকায়। সাদা পাঞ্জাবির নিচে ওর মনের গহীনে চাপা পড়ে থাকে এক অনাবিষ্কৃত জ্বলন্ত আগুন। ভালোবাসা নয়, প্রতিশোধ নয়, শুধু একটাই, কি সেটা? অনুষ্ঠান শেষ। মাহতাব বাসায় ফিরল দুপুরের একটু পর।
দরজা খুলে সালাম দিল অদরা, তারপর প্রশ্ন করলো, এবারও নিশ্চয়ই আপনি সেরা শিক্ষক, আসতে দেরি হলো যে? মাহতাব জুতা খুলে ভিতরে ঢুকে যায়, চুপচাপ বসে কিছু বলে না, হাতে রাখা ব্লেন্ডারটা শব্দ করে টেবিলে রাখে। তুমি কখনোই এটার কথা বলো নাই যে? অযথা কষ্ট আমার জন্য অযথা কষ্ট আমার জন্য পছন্দ না। শরবত বানিয়ে দিচ্ছি, যা গরম। তারপর কাছাকাছি এসে ব্লেন্ডারটা হাতে নেয়। এটার তো প্রয়োজন ছিল না, শুধু শুধু টাকা নষ্ট। মাহতাব পাঞ্জাবির বোতামে হাত দেয়, প্রয়োজন আছে অবশ্যই, এত মহৎ হবার দরকার নেই তোমার, পাটায় পিষে কাজ করার কষ্টের। অদরা এবার হেসে ফেলে, মাহতাব চোখ ফিরিয়ে নেয়, বুকের মাঝে যেন এক ধাক্কা দেয় অদরার হাসি। আর অদরা তাকিয়ে তাকিয়ে মাহতাবের মুখের দিকে, কি সুদর্শন লাগছে একটা সাদা পাঞ্জাবিতে। ভদ্রলোক কি কখনো একটু কাছাকাছি যাবার সুযোগ দিতে পারেন না অদরাকে? তাহলে আজ উন্মুক্ত গলায় একটা আদর দিয়ে দিত অদরা নিশ্চিত। ভাবতে ভাবতে গলা লাল হয়ে যায়। শরবত এনে টেবিলে রাখে অদরা, আজ ওর মুখে অন্যরকম প্রশান্তি, কিন্তু চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। শুনেন, পাটায় পিষে কাজ করতে আমার ভালো লাগে, ব্লেন্ডারে মনে হয় যেন দায়সারা একটা বিষয়, আপনার জন্য করি তো তাই। মাহতাব শরবত খেতে খেতে খেয়াল করে টেবিলের পাশে রেখে বাটিতে দই রাখা। অদরা প্রতিদিনই দই বসায় মাহতাবের পছন্দ। ভাত খাবার পর হঠাৎ করে বুকটা যেন ভারী হয়ে আসে মাহতাবের। 3 বছর ধরে এই মেয়েটা এই নিয়ম একটা দিনও ভাঙেনি, একটা শব্দ উচ্চারণ করেনি। কোন অভিযোগের? শুধু ছোট ছোট যত্ন দিয়ে ঘিরে রেখেছে ওকে। মাহতাব দাঁড়িয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে থাকে। অদরা এখন চুলায় রান্না শেষ করছে। চুলের গোছা ঘাম আর বাপে লেপ্টে গেছে গালে। আস্তে পায়ে কাছাকাছি যায়, যেন পায়ে নিজের নিয়ন্ত্রণ নেই। আজ দুপুরে কি রান্না হয়েছে? কথাগুলো শেষ করে চমকে ওঠে মাহতাব নিজেই। সে কবে শেষবার এমন করে অদরার কাছে কিছু জানতে চেয়েছে? অদরা মাহতাবকে লক্ষ্য করে বলল, ফ্রেশ হয়ে আসুন, খাবার দিচ্ছি আজ আপনার পছন্দের ইলিশ মাছ বোনা আর গনডাল। কখনো নিজের পছন্দ মতো কিছু রান্না করবে? তোমার কি কিছু খেতে খেতে পছন্দ করে? অদরা অবাক হয়, হলো কি মানুষটার আজ? শুধু জানালা দিয়ে আকাশের দিকে তাকায়। আমি আমি আলহামদুলিল্লাহ সব পছন্দ করি। যেটা সহ্য যেটা উজ্জ্ব রাখা হলো যেটা রাখলো তা হলো আপনার ভালোবাসা পছন্দ। দিবেন কখনো বাটিতে সাজিয়ে? তারপর নিজেই হেসে ফেলল। সেই হাসি দেখে মাহাতাব থমকে গেল। তারপর ধীরে গায়ে যায়, বুকে হাত রাখে। সেখানে একটা মেঘ ধীরে ধীরে সূর্যের মুখ থেকে সরে যাচ্ছে যেন। রাত অনেক বাড়ে নিস্তব্ধ। ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করে জানান দিচ্ছে সময় কেবল সামনে চলে যাচ্ছে, কিন্তু কারোর জন্য থেমে নেই। মাহতাবের চোখ খুলে যায়, উঠে বসে বিছানায় পাশে শান্ত হয়ে ঘুমাচ্ছে অদরা। ওর চুল গাল চুয়ে নেমে গেছে বালিশে। একটা হাত মাহতাবের কাছাকাছি রাখা, চাঁদের আলোতে মুখটা খুব মায়াবী লাগছে। মাহতাব নির্বিশেষ কতক্ষণ তাকিয়ে থাকে, এরপর নিঃশব্দে উঠে অজু সেরে নেয়। বাথরুমে একটা হালকা সৌরভ আর খুব পরিষ্কার। অদরাই করে মাহতাবের বাথরুম নিয়ে কুতকুতানি আছে। মাহতাব নামাজে দাঁড়ায়। আজ কিছুদিন যাবৎ বুকে কিসের দহন। সূরা ফাতিহা পড়তে গিয়ে কণ্ঠ কেঁপে ওঠে। যেখানে বলার কথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ দেখান, সেখানে ওর মনের ভিতর প্রশ্ন ওঠে, আমি যে ঠিক পথেই নেই আল্লাহ, আমি কি ফিরতে পারি? পথ দেখাও। রুকুতে যেন গিয়ে শরীর বার হয়ে আসে, সেজদায় পড়ে চোখ বেয়ে জল ঝরে। এই জল অনুতাপের নাকি কিসের ও বোঝে না, কিন্তু বুঝে ইদানিং অদরাকে শাস্তি পেতে দেখে ওর আর তৃপ্তি পায় না। এই মেয়েটার ওর উপর এতটা নির্মম হলাম কেন? আমি কি শুধুই প্রতিশোধে ওকে ধরে রেখেছি, নাকি ভয় ছিল একদিন সত্যিই যদি ও মুক্ত হয়ে যায়? সেজদা দীর্ঘ হয়, জবাব পায় না মাহতাব। উপলব্ধি দরজা যেন বন্ধ। জানা নামাজ শেষ করে চুপচাপ বসে দেখে ঘড়ির কাঁটা 3টা পেরিয়েছে। মাহতাব একবার তাকায় পাশের রুমের দিকে। অদরা এখনো ঘুমাচ্ছে, শান্ত, চোখ বন্ধ। ধীরে ধীরে এগিয়ে যায়, চুপচুপি ওর বসার জায়গায় বসে, দৃঢ় চুলে হাত বুলিয়ে দেয়, তাকিয়ে থাকে সেই মুখের দিকে।
এই সেই মেয়ে যে একদিন বলেছিল আপনার চুয়া বিষের মতো লাগে, যা মাহতাবের হৃদয় গেঁথে গেছে যেন বিষমাখা তীরের মতো। কিন্তু আর আজ, আজ সেই মেয়ে কি অপেক্ষা করে তার ছোঁয়ার জন্য? আর কত অন্ধ থাকবে মাহতাব? হঠাৎ করে অধরার চোখ কেঁপে উঠল, ফট করে সজাগ হয়। মাহতাবকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে চমকে যায়, সামলে নেয় দ্রুতই। আপনি জেগে আছেন? কোনো সমস্যা? ধীরে ফিসফিস করে অধরা। মাহতাব চুপ, কিছু বলে না, শুধু ওর হাতটা নিজের আঙুলের মাঝে নেয়। তারপর হাত হাত ছেড়ে চুপচাপ পাশের ঘরে চলে যায়। অধরা অবাক হয়, এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে ওর চোখ বেয়ে। মনের ভেতর একটা আশার আলো জ্বলে ওঠে যেন। আনমনেই বলে, আপনিও ভালোবাসেন, কিন্তু জেদ ধরে বসে আছেন। এই জেদ আমাদের দুজনকে পোড়াচ্ছে, আপনি বুঝেন না? সকালে মাহতাব স্কুলে গেল। অধরা ঘরের কাজ শেষ করে গুনগুন করে গান করে তারপর ব্লেন্ডারে আমের শরবত বানায়। গালে হাত দিয়ে ভাবে, আমার কষ্ট থাকে বাবাই। ইস, কি খুশির কথা! আজও ক্লাস নেই, তাই আজ ঠিক করেছে জান্নাত আপুর বাসায় যাবে। কেক আর্টিস্ট এর অফলাইনের শিক্ষক, খুব ভালো মানুষ। অধরা আর জান্নাত আপুর বয়সের পার্থক্য প্রায় 20 বছর। বয়স বয়স দুই আগে বিধবা হয়েছিল, একটা মাত্র মেয়ে। অধরা বয়সী অধরা বয়সী বিয়ে করে ঢাকায় সেটেল। আপু কেকের ব্যবসা করে ভালো জমিয়ে ফেলেছেন। অধরাও ভালো কেক বানায়, একটা প্রতিযোগিতায় নাম দিয়েছে, একটা ফুড অ্যাপসের সাথে কথাও হয়েছে। সামনে নতুন দিন যেন ওর প্রহর গুনছে। আপুর সাথে একটা সম্পর্ক হয়ে গেছে অধরার, কেমন যেন খুব আপন লাগে, যেন কথাগুলো কাউকে অধরা বলতে পারেনি। সে কথাগুলি নির্দ্বিধায় বলে দিয়েছে জান্নাত আপুকে। বলেছে নিজের করা ভুলের কথা, মাহতাবের প্রতি নিজের উপলব্ধির কথা, আর বিনিময়ে প্রাপ্ত অবহেলার কথাও। না, আপুর থেকে মুখ ফিরিয়ে নেয়নি, করেনি নির্মম তিরস্কার, শুধু বলেছিল ওর ভুলটুকু কি ছিল। সেদিন ছিল একটা ক্লান্ত দুপুর, অথবা একরাশ কষ্ট নিয়েই বলেছিল, তুমি জানো আপু, আমি ছোটবেলা থেকেই ভাবতাম সংসার মনে হয় হয়তো একরাশ ভালোবাসা। এখন দেখি শুধু টিকে থাকার নাম সংসার, আর আমার সংসার চলে ভালোবাসা বনাম অবহেলা এই নিয়মে। আমার প্রায়শ্চিত্তে কবে ফুরাবে আপু? জান্নাত আপু মুচকি হাসেন, ময়দা মেশানো ফাঁকে বলেন, কখনো কখনো টিকি সংসার হলো টিকে থাকার নাম। আমাকে দেখ কিভাবে টিকে আছি। কিন্তু তোমার ভুল কোনটা জানো? ভদ্রলোকে ফিরিয়ে আনার পরেও তুমি কেন তার স্পর্শ অস্বীকার করলে? পুরুষ মানুষ তো সেটা মনে ধরে রেখেছেন। অতটা একটু ইতস্তত করে তারপর বলেছিল, আপু, মাহতাব আগে আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু একটা সময়ে আমি এমন একটা কথা বলে ফেলি যেটা তাকে খুব আঘাত করেছিল। তুমি যেমন বললে, এখন তিনি ভালোবাসেন না, কিন্তু ছেড়েও দেননি। আমি বুঝি, খুব বুঝি। তারপরও সব করি, যত্ন নিই, খেয়াল রাখি কি খাচ্ছেন, শরীর কেমন, সব। তিনি আমাকে কখনো মারেন না, বকা দেন না, কিন্তু একটা দেওয়াল আছে। সেটা কি তার সেই অভিমানের দেওয়াল, নাকি ঘৃণার? আমি বুঝি না। আমার মনে হয় অভিমান আবার কিছুটা বিতৃষ্ণা হতে পারে। ঘৃণা, উফ, এটা ঘৃণাই হতে পারে না। ভাবতে ভাবতে রিক্সা থেকে নেমে যায় রিক্সা থেকে ভাবতে ভাবতে রিক্সা থেমে যায় গন্তব্যে। জান্নাত আপু আজ বসে বসে টিভি দেখছিলেন। অধরাকে দেখে অনেক খুশি হলেন, একাই থাকেন। মেয়েটার জন্য অনুভব করেন অন্যরকম মমতা। একটা একটা ভুল মেয়েটার জীবনে যেন অমাবস্যা হয়ে এসেছে, যা কাটার নাম নিচ্ছে না। কেক বানাই এসো, জান্নাত আপু সব বের করতে লাগলেন। অধরা চুপচাপ বসে গালে হাত দিয়ে আপুর নিখুঁত কাজ দেখতে লাগলো। জান্নাত আপু হঠাৎ হাত থামিয়ে চুপ করে গেলেন, তারপর ধীরে বললেন, তুমি কি কিছু বলতে চাও? আজ তোমার মন অন্যরকম লাগছে, কিছু হয়েছে? অধরা গতকালকের ঘটনাটা খুলে বলে, আপু, এগুলা কি কোনো ইঙ্গিত এগুলা কি কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়? কখনো কি উনি আগের স্মৃতি বলতে পারবেন? কিন্তু সেটাও কিভাবে? ওনাকে একটা মেয়ে একটা চিঠি দিয়েছিল, আমি রাগে, কষ্টে, হিংসায় জ্বলে গিয়েছিলাম, আর সেই দ্বিতীয় বিয়েটার ঘটনাটা বলেছিলাম না, তখন প্রতিদিন মৃত্যু হতো আমার। তাহলে উনি কি অনুভব করেন? অধরা ধীরে তাকায় জান্নাত আপুর দিকে। আপু চুপচাপ আছেন।
আচ্ছা অদরা, তোমাদের এই সংসারের গন্তব্য কি? মানে তোমার স্বামীর শাস্তি কি চলতেই থাকবে আর তুমি প্রায়শ্চিত্ত করতেই থাকবে? এতে কার কি লাভ হচ্ছে? তোমাদের কিন্তু এখন একটা সিদ্ধান্তে আসা উচিত। কি সিদ্ধান্ত আপু? কোনটি? উৎকণ্ঠা। হয় একটা সাথে স্বাভাবিক দাম্পত্য সংসার করবে, না হয় বিচ্ছেদ। বিচ্ছেদ? আর্তনাদের মতো শোনায় অদরার কণ্ঠ। আমি বিচ্ছেদ নিয়ে কি করবো আপু? আমার বিয়ে বা সংসার তো অসম্ভব। আবার বিয়ে বা সংসার তো অসম্ভব? তোমার জন্য অসম্ভব, তার জন্য হয়তো না। তাকে সুযোগ দাও, বলে বিট করতে লাগলেন। তারপর অদরার মিমরায়ান চেহারার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো অদরা, এই যে ছোট ছোট যত্ন, এগুলো ভালোবাসার বাসা, ঠিক না? কিন্তু এই বাসা তখনই মূল্য পায় যখন অন্যজন বুঝতে পারে। যদি কেউ বুঝতে না চায়, তাহলে সেটা হয়ে দাঁড়ায় বোঝা, যা অভ্যাস। তোমার স্বামী ঠিক তোমায় ভালোবাসে উপলব্ধি করে? অদরা চুপ। জান্নাত আপু এবার কেকের মোল্টে বাটার ডালতে ডালতে বললেন, তাকে উপলব্ধি করতে দাও অদরা। তুমি যত আগ বাড়িয়ে করো, সেটা সে ততটাই নিশ্চিন্তে হয়ে যাবে যে তুমি কখনো ছাড়বে না। একটু পেছনে এসো। যে মানুষটাকে তুমি ভালোবাসো, তাকে কখনো কখনো বুঝতে দেওয়া দরকার। তুমি থাকো, এটা তার সৌভাগ্য, অধিকার নয়। ছোট ছোট যত্নগুলো বন্ধ করো কিছুদিন, দেখো সে খেয়াল করে কিনা। তুমি যা বললে হয়তো সে উপলব্ধি করছে। তুমি এটা উস্কে দাও। অদরা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে মাথা ঝাঁকায়। আপু, মনে হয় আমি আর পারছি না। মাঝে মাঝে মনে হয় সত্যি চলে যাই। এই সংসারটায় আমি শুধু শ্বাস নেই। তুমি ঠিক বলেছ, আমাকে একটা চেষ্টা করতে হবে তাকে সত্য উপলব্ধি করবার। আর যদি সে সত্যি আমাকে ঘৃণা করে, তাহলে তাকে মুক্ত করে দেব। জান্নাত আপু ওর মাথায় হাত রেখে বললেন, মন খারাপ করে না, কিন্তু নিজের ভালোবাসাকে একটু দাম দাও। এত সস্তা হয়ে যেও না 3 বছর লম্বা সময় কমা পাওয়ার জন্য। ওনাকে উপলব্ধি করতে দাও, একটা মানুষ তার জন্য কি কি করছে, তার স্ত্রী কতটা তাকে চায়। তাকে সাহায্য করো। সে বুঝলে আলহামদুলিল্লাহ, আর না বুঝলে হয়তো সময় বলবে কে কাকে হারালো। মাহতাবের ভিতর প্রতিনিয়ত চলছে এক ভাঙা ঘোড়ার খেলা। এদিকে অদরা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছে যেন। এই তো আজ আজ মাহতাবের শার্ট আয়রন করার কথা ছিল। মাহতাব তো ভুলেই গেছে জামা কাপড় আয়রন করা না থাকা কি জিনিস। আজ হঠাৎ খুঁজতে গিয়ে দেখে সব শার্ট ধোয়াও, কিন্তু ইস্ত্রি করে পরিপাটি করে গুছিয়ে রাখা না। খুব সূক্ষ্ম একটা ধাক্কা যেন খায় মাহতাব। এমনকি পাঞ্জাবি ওর মার দিয়ে আয়রন করা না। সময় নাই, তাই সে পাঞ্জাবি গায়ে ঝরিয়ে নেয়। নিজেকে বোঝায় এত নির্ভরশীলতা ভালো না। খেতে বসে লক্ষ্য করে পানির জগটা খালি। এটা কোনো ব্যাপারই না, ফিল্টার কাছেই একজন বললেই হয়। কিন্তু এই যে এত বছর কখনো মাহতাব অনুভব করে নাই, তাই হাতে জগটা খালিও থাকতে পারে। আজ যেন রুটির পাশে রাখা ডালবাজিটাও নিছক নিয়মের মতো সুন্দর করে সাজানো নয়। এভাবে 1 সপ্তাহ অধরা নিজেকে গুটিয়ে নেয়। মাহতাব প্রথম প্রথম কেয়ারই করে না, কিন্তু অধরা হয়তো ব্যস্ত ক্লাসে, কেক বানাতে বা মন খারাপ। কিন্তু দিন যেতে থাকে, সেই ছোট ছোট যত্নগুলো যখন আর ফিরে আসে না, তখন অদ্ভুত এক শূন্যতা গ্রাস করে মাহতাবকে। খুব মিস করে কাজ করে থেকে আসার পর এক গ্লাস গরম ঠান্ডা ঠান্ডা পানি। চা খেতে খেতে একদিন সকালের না শুনবার মতো মহতাবের বলে ওঠে, অদরা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে ইদানিং? কাজের চাপ বা মন খারাপ ঢাকা যাবে? অদরা অবাক হয়, খুশিও। মাহতাবের দিকে তাকিয়ে বলে, না না, কোনো সমস্যা না। আর মনও ভালো আলহামদুলিল্লাহ। আমি বুঝি আমার আপনার চারপাশে ঘুরোঘুরি, আপনার কাজগুলো করে দেওয়া আপনার ভালো লাগে না, তাই। কণ্ঠে বিনয়ের ছায়া, কিন্তু চোখে যেন দীর্ঘ পথ পেরিয়ে একটা আলোর পথ খুঁজে পাবার আনন্দ। তুমি কি কখনো কিছু ঠিক বুঝবে? সবসময় ভুল বুঝো কেন?
কথাগুলো চুড়ে দিল মাহতাব বেরিয়ে যায়। সেই রাতে মাহতাব খুব অস্থির হয়ে ঘুমোতে পারে না চটপট করে। তাহলে কি অধরা আস্তে আস্তে সরে যাচ্ছে? বিছানার পাশ ফিরে দেখে অধরা জানালার পাশে বসে আছে, চুপচাপ। পিছনে পিছনের অনেক কিছুই মনে পড়ে যায় মাহতাবের। অধরার উপর নির্ভর করা ভালোবাসা সব। এই মেয়েটার কথা, যে একদিন একটা চিঠি দিয়েছিল মাহতাবকে, সেই চিঠি অধরাকে কষ্ট দিয়েছিল। একটা কি এটা কি ভালোবাসা ছিল না? আর ফোনের অর্ধেক কথা শুনে অধরা ভেবেছিল মাহতাব আবার বিয়ে করবে। মেয়েটা কেমন উন্মাদ হয়ে গিয়েছিল। তবে ইদানিং কি হচ্ছে? আর ভালোবাসা না, আর ভালোবাসে না। আরো মনে পড়ে যেদিন অধরা পালিয়ে গিয়েছিল এক ছেলেকে ভালোবেসে, তখন ওর মন ঠিক এমনই চিনচিন করছিল। তবে অধরা ফিরেছিল, সময় নিয়েছিল, কিন্তু ফিরেছিল। এবং ৩ বছর ধরে নির্ভয় একটা প্রায়শ্চিত্ত করে যাচ্ছে প্রতিদিন। মাহতাবের চোখে হঠাৎ জল চলে আসে। জানালায় বসা অধরাকে খুব নিঃসঙ্গ আর দুঃখী মনে হয় ওর। মেয়েটা ওর ঘৃণা পেয়েও অবহেলায় পুড়েও পাশে থেকেছে। অধরার এই ভালোবাসা যেন কোনো অবস্থান বা ক্ষমা পাওয়ার জন্য নয়, বরং এটা যেন মাহতাবকে জয় করার একটা যুদ্ধ। মাহতাব চোখে জল মুছে ফিসফিস করে, এই যুদ্ধে তুমি জয়ী হও অধরা। আমি আর পারছি না, এবার আমি হারতে চাই। পরদিন সকালে অফিসে যাবার আগে মাহতাব দরজার কাছে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। অধরা পিছনে না ফিরে তাকাতেই নিজেই বলে ওঠে, তোমার হাতের আয়রন করা শার্টগুলো খুব মিস করি অধরা। অধরা কাঁপা কণ্ঠে বলে, তাই? কিন্তু কিছু অনুভব না করলে মানুষ কোনো কিছুই মিস করে না। আপনি আপনি কি কিছু অনুভব করেন? মাহতাব হাসে। তুমিও কি প্রতিশোধ নিচ্ছ অধরা? অধরা চমকে তাকায়। আমার সে যোগ্যতা কই? আমি তো শুধু উপরেই প্রতিশোধ নিতে ব্যস্ত। আমি তো শুধু নিজের উপরেই প্রতিশোধ নিতে ব্যস্ত। মাহতাব ধীরে বলে, তুমি যে যত্নগুলো বন্ধ করেছো, সেগুলোতে আমি আসলে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তুমি চমৎকারভাবে আমার উপর প্রভাব বিস্তার করেছ। এখন সেগুলো এড়িয়ে যাচ্ছ। কি সুন্দর প্রতিশোধ! অধরা কিছু বলে না, শুধু চোখ বন্ধ করে ধীরে মাথা নিচু করে। আপনিও আমাকে সময় সময় ভুল বুঝেন। সে মুখের দিকে তাকিয়ে মাহতাবের উপলব্ধি হয় মেয়েটা নিজেও কষ্ট পাচ্ছে ওর মতো, বা এর চেয়েও বেশি। ১ সপ্তাহ পর ঘরের প্রবেশ করে মাহতাব ঘর জুড়ে মাখনের গন্ধ, ভ্যানিলা আর চকলেটের ঘ্রাণ পায়। হাসে, অধরার কেক এর ঘ্রাণ এগুলো। মেয়েটা ভালো পারদর্শী হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অধরা খুব ব্যস্ত। হাতা লাগানো অ্যাফরন, চুলটা পেছনে কোপা করা, গালে একটুখানি কেক বাটারের দাগ। কিন্তু চোখে মুখে যেন কেমন শান্তি আর আত্মবিশ্বাস মেশানো স্বস্তি। মাহাতা ফ্রেশ হয়ে এসে দেখে টেবিলের পানি রাখা, হাসে, পানি পান করে অধরাকে দেখে কি কিউট লাগে। মনে চায় গাল ধরে একটু টেনে দেয়। টেবিল জুড়ে রাখা আছে ৩টা কেক, একটা ক্লাসিক রেড ভেলভেট, একটা চকলেট ফাজ, আর একটা ফলের ডেকোরেশন কেক। নাম গ্রীষ্মের স্মৃতি। মাহতাব জানে একটা প্রতিযোগিতা আছে অধরার। মনে মনে বলে, তুমি ঠিক পারবে অধরা। তোমার কেকগুলো শুধু সুস্বাদু না, যেন এক একটা গল্প বলে। অধরা তাকায় হঠাৎ, ওর চোখ দুটো যেন বলে, আমাদের গল্পটাই তো এসবের মধ্যে। কে জানে, হয়তো কেউ টের পাবে। আমাদের গল্পটাই তো এসবের মধ্যে, কে জানে, হয়তো কেউ টের পাবে। ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা মাহতাব সে হাসি দেখে কতদিন পর। অধরা যে এক সময় তার চোখে তাকিয়ে বলে উঠতে পারত না কিছু, আজ সে চোখের ভাষায় কত কি বলে দেয়। মাহতাব ধীরে এগিয়ে গিয়ে বলে, এই কেকগুলো সব তুমি বানিয়েছো? অসাধারণ সব। যেমন দেখতে তেমন ঘ্রাণ। অধরা গাড় ঘুরিয়ে তাকায়, কণ্ঠে শান্ত স্বর, হ্যাঁ, প্রতিযোগিতার জন্য, আর একটা অর্ডারও আছে। তারপর মুখ টিপে হাসে। আপনার জন্য করেছি একটা, বলতে পারেন কোনটা? মাহতাব একটা কেকের উপর ঝুঁকে পড়ে। পাতলা কার্ডে লেখা, ডেডিকেটেড টু দ্য ম্যান হু ওয়ান্স বিলিভড আই কুড। মাহতাবের বুকে কিছু গড়িয়ে পড়ে।
একটা অন্যরকম অনুভূতি যেন এই লেখা তার জন্য, সে জানে কিন্তু শান্তি আসে না। অধরা যে আসে ওকে বসিয়ে যে আসনে বসিয়েছিল ও কি তার যোগ্য? হঠাৎ আরেকটা চিন্তা মাথায় আঘাত করলো। অধরা এখন স্বাবলম্বী, মানুষের প্রশংসা পাচ্ছে, তার নিজের পরিচয় তৈরি হচ্ছে খুব ধীরে। আর মাহতাব হঠাৎ বুঝতে পারে এই জগতের কোথাও অধরা ওকে আর প্রয়োজনও না হতে পারে। মাহতাব চুপচাপ ঘরে গিয়ে বসে থাকে। বৃষ্টি নামছে হালকা, আর ওর বুকের ভিতর জমে থাকা অনুতাপ ধীরে ধীরে যেন আরো জমাট বাঁধে। অধরা কি আর থাকবে যদি চলে যায় আমাকে ছেড়ে? সকালের সূর্যটা আজ একটু গর্ব নিয়েই উঠেছে যেন। দিনটা শুক্রবার। জুমার পর মাহতাব আর অধরা গেল অনুষ্ঠানে। অনুষ্ঠান মঞ্চে রঙিন ব্যানার, টেবিল জুড়ে হোম বেকারদের হাতে বানানো কেকের প্রদর্শনী। কেক প্রতিযোগিতার সেরা ১০-এ অধরার নাম ঘোষিত হয়েছে। অধরার নাম ঘোষিত হয়েছে মাত্র। তার কেক গ্রীষ্মের স্মৃতি বিচারকদের মুগ্ধ করেছে। জনাকীর্ণ হলঘরে অধরা পাশে মাহতাব বসে। অধরার খুব ইচ্ছে করছিল টেলিভিশনে এই মুহূর্তে মাহতাব ওর হাতে ধরে থাকুক। তৃতীয় পুরস্কার ঘোষিত হলো। এই বছর হোম বেকিং প্রতিযোগিতায় থার্ড প্রাইজ পাচ্ছে মিসেস আফসানা অধরা খান। হল জুড়ে করতালি। মাহতাব ফট করে অধরার হাত শক্ত করে ধরে, অথবা সেই হাতের বাঁধনে কাঁপন টের পায়। অধরা ধীরে মঞ্চে ওঠে, হাসে, কিন্তু চোখের জল টলমল করে। দৃষ্টি মাহতাবের উপর নিবদ্ধ, যেন চোখে জল নিয়ে হাততালি দিচ্ছে। এটাই তো অধরার আসল পুরস্কার, আসল জয়। পুরস্কার হাতে নিয়ে উপস্থাপক যখন তার অনুভূতির কথা জানতে চায়, অধরা শান্ত গলায় বলে, একটা মানুষের জীবনে যদি তার পাশের মানুষটাকে সঠিক হয়, তবে জীবনের সবকিছুই সঠিক। আমি বিয়ের পর পড়াশোনা করছি। এই কেক বানানোর ক্ষেত্রে সবচেয়ে উৎসাহ দিয়েছে আমার স্বামী মাহাতব শিকদার। আমার এই কেক বানানো, এই সাফল্য পুরোটাই উনার প্রেরণায়। উনি হয়তো জানেন না, কিন্তু আমি জানি। উনি না থাকলে হয়তো আজ আমি এখানেই থাকতাম না। পুরো হল স্তব্ধ। কেউ কেউ মুগ্ধ হয়ে চেয়ে থাকে মেয়েটার দিকে। একজন নারী স্বামীর ভালোবাসার ছায়া ধরে এগিয়ে যাচ্ছে, কি চমৎকার বিষয়! এটাই তো হবার কথা। এদিকে মাহতাব বাকরুদ্ধ। ও কি অধরাকে সত্যি সত্যি সঠিক জয় করে নিয়েছে? অধরাকে কি বুঝারে অধরাকে কি বুঝাবে বুঝাতে পেরেছে অধরা কি হারাতে যাচ্ছিল? মাথার মধ্যে বারবার ঘুরতে থাকে অধরার কথা, বলা কথাগুলো। এখন মনে হয় ঘৃণার নামে সে অধরাকে যতটা আঘাত করেছে, তার পেছনে ছিল তার নিজের অভিমান, অপারগতা আর ভালোবাসার ব্যর্থতা। মাহতাব অধরাকে ক্ষমা করতে চায়নি, কিন্তু ঘৃণাও করেনি। এই মুহূর্তে অধরার দিকে তাকিয়ে মাহতাবের মনে হয়, ও হ্যাঁ, ও কখনোই অধরাকে ঘৃণা করেনি। বরং ওর ভালোবাসা ছিল এক গভীর, এত এত রুক্ষ, যা প্রকাশের ভাষা মাহতাব কখনোই শিখতে পারেনি। শুধু নিজের পুরুষ সত্তাকে খুশি করতে ভালোবাসার উপর ঘৃণার মুখোশ পরিয়েছে। মুখোশের নিচে মাহতাব বড্ড কাতর, বড্ড ক্লান্ত। পরদিন শনিবার সকালে মাহতাব চায়ের কাপ হাতে মেইল খুলে বসেছে। কলেজ ছুটি, তাই একটু অলস ভঙ্গি নিয়ে চোখ ভোলাই ইনবক্সে। একটা মেইল এসেছে। সাহিত্য পুরুষ প্রতিযোগিতা ২০২৫, আপনার গল্প প্রথম স্থান অধিকার করেছে। বিষয়টা অবাক হওয়ার মতোই। গল্প? কি গল্প? কবে দিল মাহতাব? কি ভুতুড়ে কাণ্ড! অধরা রান্নাঘরে কি সব করছে শব্দ হচ্ছে। আরো এক কাপ চা পেলে মন্দ হয় না। কিন্তু মেল খুলে মাহতাব দেখে, সেই দিন পাশে দেখো, লেখক মাহতাব শিকদার। আপনার লেখা গল্পটি আমাদের মাসিক সাহিত্য প্রতিযোগিতায় প্রথম হয়েছে। পুরস্কার স্বরূপ নগদ ১০,০০০ টাকা এবং গল্পটি একটি ছোট গল্প সংকলনে প্রকাশিত হবে। অভিনন্দন। মাহতাবের হাত থমকে যায়।
সেদিন পাশে থেকো এই গল্পটা সে বহু বছর আগে লিখেছিল। স্বামী আর স্ত্রীর পাশে থাকার গল্প। ও উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। লেখাটা একটা খাতায় লিখেছিল অনার্স সেকেন্ড ইয়ারে থাকতে। একটা সুখী দম্পতির গল্প। নানা সমস্যার পরেও তাদের পাশে থাকার গল্প। মন যেন উল্টো মন যেন উল্টো পথ ধরে হাঁটতে থাকে। তারপর হঠাৎই মনে পড়ে পুরনো ট্যাঙ্কটা ও হতেই ছিল। ও পুরনো লোহার ট্যাঙ্কটা কয়েকটা বারান্দার ঘরে পড়ে থাকে। ও দ্রুত গিয়ে ট্যাঙ্কটা খুঁজে বারান্দার এক কোণায় সুন্দর করে পলিথিন দিয়ে মোড়ানো। ঢাকনা খুলে চোখ চানাবোড়া হয়ে যায় তার। ওর কত পুরনো জিনিস, সবকিছু ওর পুরনো ডায়েরি, কাগজ, গল্পের খসড়া, এমনকি পুরনো স্মৃতি কবিতা। সব যত্ন করে গুছিয়ে রাখা। একটা পুরাতন অ্যালবাম, স্মৃতির ঝাঁপি। কত চোখ ঝাপসা হয়ে আসে ওর স্মৃতি এত যত্ন কে নিল, কে গল্প পাঠালো। তখনই হঠাৎ বুঝে ফেল বুঝে বুঝে ফেলে অদরা। মেয়েটা অদরা ওর চোখে চোখ রেখে বহুদিন কিছু বলেনি, কিন্তু তার আড়ালে ওর প্রতিটি জিনিসের যত্ন নিয়ে গেছে। মাহতাব পায়ের জোরে পায় না, চুপচাপ বসে পড়ে ট্যাঙ্কের পাশে। গল্পের খাতাটা হাতে নেয়। গল্পর শুরুতেই যেন লাইনটা ছিল, কারোর সময়ে পাশে থাকার নামই দাম্পত্য সম্পর্ক, আর সঙ্গীর ভুলগুলো শুধরে তাকে ক্ষমা করে দেওয়া। মাহতাব চোখ বন্ধ করে ফেলে। চোখের কোণটা গরম হয়ে ওঠে। অদরা অদরা এই গল্পটা টাইপ করে প্রতিযোগিতায় পাঠিয়েছে। নিশ্চয়ই সেখানে মাহতাবের মেল আইডি দিয়েছিল। কিন্তু কেন? এই মুহূর্তে নিজের ভিতর ভাঙচুর হয়ে যায় মাহতাবের। একটা নিঃশব্দ ভালোবাসাও হয়। এতটা নিঃশব্দ ভালোবাসা হয়। ও কখনো অতরাকে বুঝেনি, তবু অদরা ওকে এত গভীরে ভালোবাসে, বুঝেছে। মাহতাবের স্বপ্ন পূরণের পাশে থাকার চেষ্টা করেছে। অথবা যখন মাহতাবকে ভালোবেসেছে নিজের সর্বোচ্চ দিয়েই ভালোবেসেছে। তাহলে মাহতাব কেন আর দূরে থাকবে মিছে? অদরা আর মাহতাবের সম্পর্ক সহজ হলেও মাঝের দ্বন্দ্বটা কাটেনি। মাহতাব কিভাবে আগে আগাবে বুঝতে পারছে না, আর অভিমান তো আছেই। প্রতিদিন কত কি ভাবে, কিন্তু পরে কিছুই প্রকাশ করতে পারে না। অদরাও দিনে দিনে অধৈর্য হয়ে যাচ্ছে। আর কত ধৈর্য ধরবে, আর কত অপেক্ষা করবে। এর মাঝে মাহতাবের ভাইয়ের বাচ্চা হলো। মাহতাব যে কি খুশি, মিষ্টি নিয়ে আসলো। অদরা, শোনো, সামনের সপ্তাহে ঢাকায় যাব। এদিকে এসো, ছবি দেখে কি সুন্দর লাগছে একটা চুটকো। অদরা পায়ে পায়ে এগিয়ে আসে। অজান্তেই নিজের পেটে হাত চলে যায়। এরকম উচ্ছ্বাস কি কখনো ওদের নিজেদের বাচ্চার জন্য করবে মাহতাব? ছবিতে একখানা ছোট্ট গোল মুখ আর একটা মায়াবী জীবন। মাহতাব উচ্ছ্বসিত। মাশাআল্লাহ, দেখো, আমার মতো না? অদরা মুচকি হেসে বলে, হ্যাঁ, অনেক মিল আছে। বাচ্চা হলো ফেরেশতা, তাই না বলো? মন ভালো করে দেয়। কি নাম দিব ভাবছি। দেখি কোন কোনো খেলনা কিনে দিই। মাহতাব ছবি দেখতে দেখতে কত কথা বলে। অদরা চুপচাপ বসে থাকে, শুধু মাঝে মাঝে মাথা নাড়ায়। কিন্তু সেদিন রাতে ওর ঘুম আর আসে না। জান্নাতাপুর সেই কথাগুলো ঘুরে ফিরে কানে বাজে। মুক্ত করে দাও তাকে, অদরা। যদি তোমাকে ভালো না বাসে, কেন তুমি তার জীবনে থাকবে? বুকে কেমন এক ভাঙা সুর বাজে। ধরে রাখা সব প্রশ্ন, সব না বলা কথা গলার কাছে জমাট বাঁধে। পরদিন সকালে মাহতাব স্কুলে যাবার পর অধরা ঘরে চুপচাপ গুছিয়ে নেয়। নিজের কাপড় গুছিয়ে একটা ব্যাগে ওরে। তারপর সে সমস্ত ঘরের কাজ শেষ করে বাড়ির প্রতিটি কোণ মুছে পরিষ্কার করে, ভাত রান্না করে, মাছ ভেজে, ডাল ফুটিয়ে রাখে, সবকিছু ফ্রিজে রেখে দেয়। মাহতাব যেন কষ্ট না পায়, ক্ষুধার্ত না থাকে অন্তত কিছুটা দিন। আজ আকাশের রংটাও কেমন অদ্ভুত। বাতাসে একটা ঝড়ের পূর্বাভাস। অধরা বারান্দায় এসে দাঁড়ায়। একবার চারপাশ দেখে। এই ঘর, এই পর্দা, টেবিলের কোণে ওর বানানো প্রথম শোপিস, সব যেন এক একটা জড়ানো মায়া। আবার কি ফিরবে ওরা? সংসার তো একটা মায়ায়, ভয় আর কিছুই নয়। নিজেকে ফিসফিস করে বলে ওঠে,
তারপর বসে পড়ে বিছানায় কান্না করে। কাঁদতে, কাঁদতে জানে আজ যা করছে তা সহজ নয়। কিন্তু আর না। মাহতাব যদি ওর ভালোবাসা না বুঝে তবে তাকে সাড়া দিতে একটা ধাক্কা দিতেই হবে। শেষবারের মতো আয়নায় মুখ দেখে ব্যাগ কাঁধে তুলে নেয় অধরা। মাহতাব ফেরার আগেই বেরিয়ে যায়। বৃষ্টির প্রথম ফোঁটা পড়ে যখন পিচ ঢালা রাস্তায়। অধরা জান্নাত আপুর বাসায় বসে আছে। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে আজ। অধরা আশা নিরাশা অপেক্ষা করছে। হঠাৎ ওর ফোনে অচেনা নাম্বার থেকে ফোন আসলো। ঘড়ির দিকে তাকালো অধরা। না, এখনো মাহতাব আসেনি বাসায়। কেক এর অর্ডার ব্যাপারে কত মানুষ ফোন দেয়। হ্যালো, ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠ। আপনার স্বামী এখন হাসপাতালে একদল সন্ত্রাসী হামলা করছিল। আপনি দ্রুত আসেন। উনার ফোনে উনার ফোনের ডায়ালে আপনার নাম্বার পেলাম। অধরার মনে অধরার মনে হলো ও পড়ে যাবে মাথা ঘুরে। হাসপাতালে পাগলের মতো ছুটে যায়। মাহতাবের চেতনা ফিরে আসে কয়েক ঘন্টা পর। সন্ত্রাসীদের সাথে ধস্তাধস্তি করেছে। পরে রাস্তায় পড়ে জ্ঞান হারায় মাথায় চোট পেয়ে। হাতে গভীর কাটা, কপালে ব্যান্ডেজ। হাসপাতাল থেকে ছুটি মিলেছে এসার পর। ঘুমের ঔষধ মাহতাব তখনও ঝিমিয়ে আছে। অধরা ওকে নিয়ে বাসায় ফিরে আসে। চুপচাপ কাপড় বদলায়, ওষুধ খাওয়ায়, তারপর পাশে বসে থাকে। মাহতাব কিছু বলতে পারে না, ঘুমিয়ে যায়। অধরা সে ঘুমন্ত মানুষকে আদরে ভাসিয়ে দেয়। মাহতাব গভীর ঘুম। অধরা ভাবছিল আবার ফিরে আসলো অধরার এই সংসারে। ব্যাগ জান্নাত আপু দিয়ে গেছে, আনপ্যাক করতে হবে। হঠাৎ কি মনে হতে অধরা মাহতাবের মানিব্যাগে ওষুধের রসিদ খুঁজছিল। একটা ভাঁজ করা চিঠি হাতে পড়ে যায়। কৌতূহলে খুলে দেখে মাহতাবের লেখা। অধরা, আমি হয়তো কখনো বলিনি, কিন্তু অধরা, তুমি তুমি আমার সবটুকু হয়ে গেছো। আমি ভাবতাম কেন তোমাকে আটকে রাখতে চাই। নিজেকে বুঝাতাম এটা আমার প্রতিশোধ, তোমার প্রতি ঘৃণা। কিন্তু না, আমি কখনো তোমাকে ঘৃণা করতে পারিনি। কখন যে তোমার হাসিমুখ, তোমার হাতের খেক, তোমার ছোট, ছোট যত্ন আমার অভ্যাস হয়ে গেছে। তোমার অনুপস্থিতির ভয় আমাকে অস্থির করে। মনে হয় তুমি আমাকে আবারও ফেলে চলে যাবে না তো? জানি তোমার অনেক কষ্ট দিয়েছি। শুধু এটুকু বুঝে নিও, ভালোবাসা না থাকলে এত ভয় পেতাম না তোমাকে হারানোর। তবে তোমাকে কাছেও টানতে পারি না, কারণ আমার স্পর্শ যদি তোমার আবার বিষের মতো পোড়ায়। মুখে এগুলো বলতে পারছিলাম না। অধরা, আজ একটা লাল শাড়ি পরবে, সাথে ঝুমকাটা। তোমার মাহতাব। অধরার চোখ দিয়ে অঝোরে পানি পড়ে। যে পুরুষটা মাহতাব মুখে কখনো ভালোবাসার কথা বলেনি, সেই মানুষ ভিতরে এভাবে আগলে রেখেছে ওকে। ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে হঠাৎ অধরার গলার কাটা দেয়। লাল শাড়ি এক্ষুনি পরবে অধরা। আজ ভালোবাসার পূর্ণতার দিন। কিন্তু ঝুমকা কই? রিসিটটা হাতে পেয়েছে। তবে কি সেটা বাঁচাতেই লোকটার বিপদ মাথায় নিল? অধরা অধরা যখন সাজতে ব্যস্ত মাহতাবের হাতে, তখন অধরা সে চিঠি বেচারি এটাই ফেলতে ভুলে গেছে। ঘুম ভেঙে মাহতাব উঠে যায় ওয়াশরুমে। এরপর নজরে আসে এক পাশের ব্যাগে আর ড্রেসিং টেবিলের ওপর একটা খাম। মাহতাব, আপনার আমার সম্পর্কটা জানেন এত পবিত্র, কিন্তু কোথাও একটা ফাঁক হয়ে গেছে। সমস্ত দোষ আমার। হয়তো আমাকে দেখলে আপনার অতীতের কথা মনে হয়। আমাকে মাফ করতে পারেন না। কিন্তু জানেন, আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু সাহস করে বলতে পারি না। একবার আমাকে মাফ করে দেখুন। যাই হোক, বড় ভাইয়ের ছেলের জন্য যে উচ্ছ্বাস আপনার চোখে আমি দেখেছি, আমি চাই সেটা নিজের সন্তানের জন্য হোক আপনার। তাই আমি চলে যাচ্ছি। আপনি আরেকটা বিয়ে করে সুখী হন। আমাকে তালাক দিবেন না। আমি আপনার স্ত্রী পরিচয় নিয়েই মরতে চাই। তবে হ্যাঁ, আমি আপনার অপেক্ষায় থাকব। আমি কখনো মুক্ত হতে চাই না আপনার ভালোবাসা থেকে। আপনি কি আমাকে খুঁজবেন? শুধুই আপনার অধরা। মাহতাবের দৃষ্টি জ্বলজ্বল করে ওঠে। বুকের ভিতর চিৎকার করে ওঠে কিছু, যা এতদিন ধরে চেপে রেখেছিল। এরপর প্রচণ্ড ক্রোধ আসে যেন আবার আবার ওর উন্মাদের মতো ডাকে অধরাকে। অধরা তার পাশের রুমে। ডাক শুনে ছুটে আসে।
মাহতাব ওর লাল শাড়ি, সাজসজ্জা কিছুই খেয়াল করে না। তেড়ে এসে অধরার হাতে ধরে বলে ওঠে, "তুমি কি ভেবেছিলে এমন করে চিঠি লিখে চলে যাবে? এত সহজ? আজ স্বাবলম্বী হয়েছো, তাই আমাকে আর ছুঁড়ে ফেলে যাচ্ছ? নাকি নতুন কেউ এসেছে?" তারপর আচমকা ঘরের কোণে রাখা ব্যাগটা মেঝে দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। "তুমি জানো না ও? তুমি জানো না আমি কি হয়ে যাচ্ছি দিন, দিন তোমাকে হারানোর চিন্তায়? তুমিই একসময় আমার জীবনটাকে পাথর করে দিয়েছিলে। আজ যখন আমি তোমার সাথে আবার সব শুরু করতে যাচ্ছি, আবার আবার আজ তুমিই চলে যাচ্ছ?" অধরা থমকে দাঁড়ায়। বোবা হয়ে যেন। ইস! ওর ভাগ্য এত খারাপ কেন? কেন চিঠি বেগে এগুলা সরাতে পারল না? আজ মাহাতাব অন্যরকম। এক একদম উন্মাদ। মাহতাব আর নিজেকে সামলাতে পারে না। রাগ, অভিমান, দুঃখ সব মিলে যেন আরো উন্মাদ হয়ে ওঠে। অধরার কাঁধে অধরার কাঁধে ঘাত ধরে অধরার ঘাত ধরে দেয় এক ধাক্কা। "চলে যাও। তুমি তো সেটাই চাও না? যাও।" তারপর হাত ধরে টেনে দরজা খুলে একে প্রকাশ করে ছুঁড়ে মারে বাইরে। এক প্রকার ছুঁড়ে মারে বাইরে। একটু পর ব্যাগটাও শব্দ করে বন্ধ হয়ে যায় দরজা। অধরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। মুখে কোনো প্রশ্ন নেই। শুধু চোখে জলের বান। এত ঝড় বৃষ্টি কই যাবে? ১ মিনিট পরেই দরজা খুলে গেল। মাহতাব ঠিক আগের মতো পাগলের মতো ওকে টেনে তুলে নিল ভিতরে। "অধরা" বলেই মাহতাব ওকে এক ঝাটকায় বুকের ভিতর টেনে নেয়। "না, যাবে না। তুমি কোথাও যাবে না।" মুখ অধরার চুলে মুখ গুজে এলোমেলো আদর দেয়। "অন্য অন্য কাউকে ভালোবাসো?" অধরা সজোরে খাদে মাথা নেড়ে প্রতিবাদ করে, "বিশ্বাস করুন, আমি শুধু আপনাকেই ভালোবাসি।" মাহতাব একে আরো শক্ত করে বুকে চেপে ধরে, যেন বুকের ভিতর আঁচ লুকিয়ে ফেলবে। "তোমার এই সাজ, এই শাড়ি, এসব দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। বুঝছো না তুমি? আমি ভালোবাসি। আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে। এখন বলো তো, আমার স্পর্শ কি বিষের মতো?" অধরা মুখ দিয়ে কোনো কথা বের হলো না। শুধু চোখ বেয়ে পানি পড়ে। ওর শরীর কাঁপতে থাকে কত কাঙ্ক্ষিত স্পর্শ মানুষটার। কিভাবে বোঝাবে আজ এই মানুষটার স্পর্শ এখন ওর কাছে অমিত? আপনি ছুঁয়ে দিলেই বরং আমাকে বাঁচিয়ে দিলেন। কাঁপা কণ্ঠে অধরা, "আমি কবে থেকে তো আপনার স্পর্শের অপেক্ষায়।" মাহতাব কাঁপা হাতে ওর গালে ছুঁয়ে বলে, "তুমি এমন করে সেজেছ কেন অধরা? এই লাল শাড়ি পরে কোথায় যাবে তুমি আমাকে ফেলে? আমি যে এক মুহূর্তও বাঁচতে পারব না তোমায় ছাড়া।" অধরা ধীরে, ধীরে মুখ তুলে বলে, "আমি আপনার জন্যই সাজছি মাহতাব। আমি কোথাও যাব না। কই যাব? আপনার বুকের কাছায় আমি যে বন্দী। আমাকে আরো আগলে নিন মাহতাব। আমি আজ আপনার ভালোবাসায় স্নিগ্ধ হতে চাই।" মাহতাব কপালে ঠোঁট চুইয়ে দেয়, তারপর আবার এলোমেলো আদর দেয়। আদর ছলে। অধরা মাহতাবের আলিঙ্গনে গুটিয়ে যায় যেন। "আজ বলছি ভালোবাসি অধরা। যতবার নিঃশ্বাস নিই তার চেয়েও একবার অন্তত বেশি ভালোবাসি।" রাতের আকাশ জুড়ে বৃষ্টি যেন ধুয়ে দেয় সমস্ত অভিমান। বাইরে বজ্রের শব্দের চেয়েও বেশি গর্জে উঠেছিল মাহতাবের বুকের ভিতরের আবেগ। আর অধরা বৃষ্টির ন্যায় ব্যাকুল হয়ে যায় পড়ে মাহতাবের বুকে। মাহতাব ধীরে, ধীরে অধরার মুখ তুলে দেয়। ওর চোখে জলের রেখা, কিন্তু সমস্ত মুখে ভালোবাসার আহ্বান। "আমি আজ যদি বলি, তোমায় ছাড়া আর কিছুই চেয়ে পাইনি কখনো। আমি তোমাকে পেয়েও হারিয়েছি। এখন কি তুমি আমার হবে?" অধরা চোখ বন্ধ করে মাথা এলিয়ে দেয় মাহতাবের বুকে। "তাহলে আমিও বলবো, আপনি ছাড়া এতদিন বেঁচে থাকাটা শুধু অভ্যাস ছিল, তাতে জীবন ছিল না। আমি আপনার হতে চাই সম্পূর্ণভাবে। আপনি আমার জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা। আপনি আমার জীবনের পরশ পাথর।" মাহতাব ধীরে, ধীরে অধরাকে আলতো করে কাছে টেনে নেয়। ঘরের বাতি নিভে যায়। ঘরজুড়া জ্যোৎস্না পড়ে, পর্দার ফাঁক গলে। এই প্রথম তাদের মাঝখানে কোনো দূরত্ব থাকে না। না শব্দের, না শরীরের, না আত্মার। যেন দুজন মানুষ ভেঙে পড়ে একে অপরের ভিতর। সকালে মাহতাবের ঘুম ভাঙে অধরার মৃদু ডাকে।
মুখ চোখ খুলে দেখে অধরা একটা লাল শাড়ি, ভেজা চুল লেপ্টে আছে কপালে। মাহতাব চুপচাপ বসে আছে বিছানার এক পাশে, মাথা টেকিয়ে রেখেছে অধরার খাদে। অধরার এলোমেলো চুলে আঙ্গুল চালিয়ে দিচ্ছে, কখনো বা চুপি চুপি গাল ছুঁয়ে দিচ্ছে। মাহতাব বলে ওঠে, বলে হঠাৎ, আমার আমার না জানা ঝুমকোটার জন্য এত আফসোস হচ্ছে। আমার না জানো ঝুমকাটার জন্য এত আফসোস হচ্ছে। ঝুমকা বাঁচাতে তো নিজেই আঘাত পেলেন। অধরা চোখ মেলে তাকায়, চোখে রাগ স্পষ্ট। তোমার জন্য কত ভালোবেসে নিয়েছিলাম, আবার নিব ইনশাল্লাহ। তারপর অধরার গাল আবার চুয়ে বলে, আমি চাই আমার প্রতিটা সকাল যেন তোমার হাসি দিয়ে শুরু হয়, তোমার হাত ধরে। এখন মনে হচ্ছে বিয়েটা বড্ড অসময়ে করেছিলাম। কাল হলে কি হতো? অধরা একটু গম্ভীর হয়ে বলে, তাহলে আমাদের ভালোবাসা আগুনে পুড়ে এত খাঁটি হতো না। আচ্ছা, আপনি সত্যি ভালোবাসেন আমাকে? মাহতাব দৃঢ় অধরার কপালে ঠোঁট রাখে, তারপর বলে, তোমায় ভালো না বেশি উপায় আছে অধরা? ঘৃণা করার চেয়েও আরো বেশি ভালোবেসেছি, দেখো কি কপাল আমার। মাহতাব হাসে। অধরা আর কিছু বলে না, শুধু ওর হাত ধরে রাখে শক্ত করে, যেন এই মুহূর্তটাকে হারাতে চায় না কিছুতে। তারপর মাহতাব আর একটু আদরে অত্যাচার করতে অধরার গাল লজ্জায় লাল হয়ে যায়। ওর মুখ এক ফালি হাসি হাসি খেলে যায়, যেন এটা কোনো নববধূর প্রথম সকাল। মাহতাব অধরার মুখের দিকে তাকিয়ে দৃষ্টি রেখে বলে, তোমায় দেখে মনে হচ্ছে এই সকালটাই জীবনের সেরা সকাল। অধরার চোখ নামিয়ে ফেলে, মনে মনে ভাবে, আমারও। দিনগুলো যেন স্বপ্নের মতো মনে হয় অধরার। কি সুন্দর ভালোবাসাময় প্রতিটি সকাল, যেখানে প্রতিদিন নিজেকে মাহতাবের আলিঙ্গনে আবিষ্কার করে ঘুম ভাঙে, কপট রাগ দেখায়, কিন্তু মনে মনে আনন্দ উপচে পড়ে মনের রাঙ্গিনায়। এখন রান্না করতে গেলেও ততষ্ট টাকা লাগে। মাহতাব যেন ঠিক বেড়ালের মতো নিঃশব্দে হাঁটে, একদম কাছে এসে যখন অনাবিত পেটে হাত রেখে আর গাড়ে মুখ গুজে দেয়, তখন অধরা চমকে যাবে নাকি ভিতরে ভিতরে অনুভূতি সামলাবে বুঝে ওঠে না। যেমন আজ রান্না করছে আর নীরব অপেক্ষায়। স্পর্শগুলো মাহতাবের পাগলামি ওর ভালো লাগে। একটু আগেও ভদ্রলোক ডাইনিং এ ছিল, উকি দিয়ে দেখলো নেই কেউ, নেই কই গেল। কি দেখো? মাহতাবের কণ্ঠ ওকে চমকে উঠে দিল যেন। উফ! বুকে থুতু দিয়ে রাগ করে বলল অধরা, আপনি কি জাদুর আপনি কি জাদু জানেন? মুহূর্তেই হাজির। মাহতাব মুখোমুখি দাঁড়ায়। ওর ঘামে ভেজা চুল, কানের পেছনে গুজে দেওয়া। জাদু তো তুমিই করেছ। সারাক্ষণ তোমার কাছাকাছি থাকতে মন চায়। এত এত গরম টেবিল ফ্যানটা ছেড়ে কাজ করলেও তো পারো। অধরা হাসে। চুলার আগুন নিভে যাবে জনাব, আমার অভ্যাস হয়ে গেছে। তুমি কি জানো কাল এই সময় আমরা কোথায় থাকবো? মাহতাব ব্যস্ত স্ত্রীকে পেছনে থেকে জড়িয়ে নেয়। অধরার গায়ের তেল মশলার গন্ধটা খুব আপন মনে হয়। কোথায়? ভদ্রলোক গাড়ি সুড়সুড়ি দিচ্ছে, সেটার জন্য গলা গলা কেঁপে গেল। কক্সবাজার। বোমা ফাটালো যেন মাহতাব। আজ রাতেই ইনশাল্লাহ রওনা দিব। অধরা হঠাৎ ঘুরেই মাহতাবকে শক্ত করে জড়িয়ে নিল। সত্যি ওর এত আনন্দ হচ্ছে, কিন্তু উম, পর মুহূর্তে বুঝে জড়িয়ে ধরাটা ভুল হয়ে গেল। তাই তাড়াতাড়ি ছেড়ে দিয়ে রান্নায় মনোযোগ দিল। ডাল ফুটছে, বাগার হলেই রান্নার শেষ পর্ব। কিন্তু একদম অধরার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে মাহতাব। ওর চোখে মুখে যেন বউ নাজেহাল করার পরিকল্পনার খেলা করছে। রান্নাঘরের জানালা দিয়ে সকালের আলো একটু একটু করে ঢুকে, সেই আলোতে অধরাকে আরো মায়াবী লাগছিল। মাহতাব হঠাৎ করে অধরাকে আবার জড়িয়ে নিল। অধরা রেগে যাওয়ার ভান করে চোখ কুঁচকে বলল, রান্না করা মানুষকে কেউ এভাবে বিরক্ত করে? নিজে পুড়বেন নয়তো আমাকে পুড়াবেন। অথচ মাহতাবের হাত তখন অবাধ্য। তুমি তো প্রতিদিন পোড়াচ্ছ, আগুন আর কতটা পোড়াবে ম্যাডাম? মাহতাব কানে কানে বলে ওঠে। এই বলে জড়িয়ে ধরে, এবার একটু জোরে।
অধরা মাহতাবের স্পন্দন নিজের পিঠে টের পাচ্ছে। চারুদ্দ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ওঠে অধরা। অধরাকে বলেছে এমন করে জড়িয়ে ধরতে। আমার মন বলছে, মাহতাব বলে খুব আস্তে। তারপর অধরার ঘাড়ে টুট টুট রাখে। আপনি খুব বে বেয়াড়া হয়ে যাচ্ছেন এখন দিন দিন মাস্টার মশাই। হাসি হাসি পায় অধরার, কিন্তু মাহতাব ওকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে দাঁড়ায়। তোমার এই কপাট রাগটা আমার খুব ভালো লাগে, অভিনয়ও জানো না। আমি বেহারা হচ্ছি না, আমি এমনই। তার উপর কত বছরের জমানো আবেগ। ভ্রু উঁচু করে মাহতাব। অধরা এভাবে এভাবে আরেকবার চোখ নামিয়ে রাখে। মানুষটা লাল হয়ে আছে, তাপের জন্য না, লজ্জায়। তোমার চোখের নিচে একটু কালো দাগ পড়েছে মনে হচ্ছে। মাহতাব আঙ্গুল ছুঁয়ে দিয়ে বলল, ঘুম কম হয়তো, তাই ডার্ক সার্কেল। আজ ভাবছিলাম শশা দিব। অধরা মৃদু স্বরে জবাব দিল, আমার পাশেই ঘুমাও, তবুও ঘুম কম হয়। মাহতাব ঠোঁট কামড়ে হাসে। সেদিকে তাকিয়ে অধরার সোজাসাপটা জবাব, আপনি ঘুমান না তো? আপনি ঘুমান না তো? মাহতাব এবার হাসে, হ্যাঁ, কারণ আমি ঘুমানোর বদলে তোমাকে দেখি। আর তুমি? অধরা এবার সত্যি আর রাগ দেখাতে পারে না, চোখ তুলে চেয়ে তাকে মাহতাবের দিকে। আমিও আপনার তাকিয়ে থাকাটা দেখি। পাগল আপনি? অধরা খুব নিচু সুরে বলে। আজ রাতে শুধু কাপড় গোছাবে। কালকের সকালটাই হবে আমাদের। কালকের সকালটা হবে শুধুই আমাদের। তুমি, আমি, সমুদ্র। আর তোমার কপাট রাগ আর আমার পাগলামি। ঠিক আছে ম্যাডাম? অধরা আনন্দে মাথা গুঁজে ফেলে মাহতাবের বুকে। এখানটাই এখন যেন সবচেয়ে নিরাপদ আশ্রয়। রান্না শেষ। কানে ফিস ফিস করে মাহতাব। অধরা ফট করে সরে যায়। না না, ডাল বাগার দিব বলতেই বলতেই নিজেকে শূন্যে আবিষ্কার করে। মাহতাব চুলা বন্ধ করে বউকে কোলে তুলে নেয়। চুলার আগুন নিভে যায়, কিন্তু ভালোবাসার আগুনটা যেন আরো গভীরে জ্বলে ওঠে দুজনের। অধরার কানে ফিস ফিস করে, সেটা কিছুক্ষণ পরে দিলেও চলবে। অধরা ভিড় করে, পাগল, সেটা একান্তই তোমার ব্যক্তিগত। খুব আস্তে করে বলে মাহতাব। অধরা দুই হাতে ওর গালটা আরো শক্ত করে জড়িয়ে নেয়। চোখে চোখ রাখে মাহতাবের চোখে। একটুও সরতে ইচ্ছে করছে না যেন। মাহতাবের চোখের দুষ্ট ঝিলিক ওর ওর গালে লাল রং এঁকে দেয় যেন। অধরার চোখ অধরার দুই চোখ বলে, এতদিন এত দূরে ছিলেন কেন? মাহতাব চোখ যেন উত্তর দেয়, এখনই তো এত কাছে থাকবো। এখন এই এত কাছে থাকবো তাই। 2 মাস পর এক সুন্দর বিকেল। অধরা অর্ডারের কেক বানাচ্ছে। ঘরে ভ্যানিলা এসেন্সের ঘ্রাণ। মাহতাব আসার সময় হয়ে আসছে। অধরা আজ খুব উত্তেজিত। মাহতাব এসে এখন প্রতিদিন আতরাকে কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখে, তারপর ফ্রেশ হয়ে গরম ঠান্ডা পানি বা চা খাওয়ার দিয়ে প্রতিদিনের রুটিন পূর্ণ হয়। আজ ফ্রেশ হয়ে টেবিলের উপর রাখা একটা মেডিকেল রিপোর্ট দেখে মাহতাব হাতে তুলে দেয়। চোখ চোখ দৌড়ায় লাইন জুড়ে, তারপর চোখ জোড়ায় লাল লাইন জুড়ে, তারপর মুখ থমকে যায়। হৃৎপিণ্ডটা দুক দুক করে। কানে বাজে যেন বাচ্চার কান্না হাসি। অধরা, এটা মানে কি সত্যি? পেছন থেকে অধরাকে জড়িয়ে নেয় মাহতাব। অধরা হাসে, মাহতাবের হাতে হাত রাখে। হ্যাঁ, আমরা বাবা মা হতে চলেছি। মাহতাব কোনো কথা বলে না, কেবল মাথা নিচু করে অধরার ঘাড়ের উপর নিজের ঠোঁট রাখে। পেটে রাখা হাত দৃঢ় হয়, চোখ বুজে আসে, উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ। আমাদের ভালোবাসা এখন বুকের ভিতর না, শুধু আমার ভিতরের নিজের অস্তিত্বটা জানান দিচ্ছে। আপনি আপনি কথা দিয়েছিলেন প্রতিটা সকাল আমার হাত ধরে কাটাবেন। এখন আরো কেউ আসছে। মাহতাব ওর হাত মাহতাব ওর হাত চেপে ধরে, তোমার হাত ছাড়লে আমি মরে যাব। এখন আরো একটা হাত ধরবো ইনশাআল্লাহ। গড়জোড়া নীরবতা। গড়জোড়া নীরবতা। এই ছোট্ট সংসার আজ পূর্ণ ভালোবাসার ঝাঁপিয়ে বেড়াচ্ছে প্রতিটি আনাচে কানাচে। পাশে থাকতে চায়,
পাশে থাকতে সবাই চায়, টাকার কথা বলে কিন্তু কয়জন পারে? আর কয়জন বা ভুল শুধরে শুদ্ধ হতে পারে? দাম্পত্য সম্পর্ক মানেই দুজনের মিলিত প্রচেষ্টা, উপলব্ধি, আত্মত্যাগ আর বিশ্বাস রক্ষা। ভালো থাকুক অধরা আর মাহতাব তাদের ছোট্ট ভুবনে। সমাপ্ত। সেই দিন আশেপাশে থেকো। কাজী জীবন নেশা। গল্পটি শেষ হলো। আমাদের চ্যানেলে এরকম সুন্দর, সুন্দর গল্প সবসময় পাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। বিদায়। আসসালামু আলাইকুম।